আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু রিপ্লে দিলে আমরা আজকের যে সেশনটি আছে আপনারা জানেন যে ইনকাম ট্যাক্সের উপরে আজকে আমাদের হ্যাঁ ফার্স্ট অর্থাৎ যারা এই ব্যাচে অ্যাডমিশন নিয়েছেন তাদের ফার্স্ট ক্লাস এটা আমরা উন্মুক্ত রেখেছি সবার জন্য। আজকের এই সেশনে মূলত আমরা 2024-25 কর বর্ষে ইনকাম ট্যাক্সের যে সকল পরিবর্তন এসেছে সেই পরিবর্তন সহ আমরা মূলত এই কোর্সটি শুরু করতেছি, অর্থাৎ আপডেট কোর্স। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের পরিপত্র পাবলিশ হয়েছে, অর্থাৎ এই ইয়ারে কাজ করার জন্য যতগুলো ডকুমেন্ট আমাদের প্রয়োজন সেগুলো অলরেডি আমরা কিন্তু পেয়েছি। সেই আলোকেই মূলত আমরা আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। যা ক্লাসের শুরুতে আমরা সকলের কাছে যদি সবাই সবার সাথে পরিচিত হতে পারতাম তাহলে খুবই ভালো হতো। বাট যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত এবং আজকে আমরা 1 ঘন্টা এই সেমিনারটি করব, আর পাশাপাশি এর পরবর্তী দিন থেকে আমাদের রেগুলার ক্লাসটি শুরু হবে। আহ, আরেকটি বিষয় এখানে, যে আপনাদের সেমিনার চলাকালীন সময় আপনাদের মাইক্রোফোনটি অফ থাকবে। বাট আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান, আমাদের যে কোনো প্রশ্ন করতে চান, আপনি চ্যাট বক্সে লিখতে পারেন অথবা আপনি হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করলে আমি কোশ্চেন করার সুযোগ দিব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই, যে আজকের ইনকাম ট্যাক্সের উপরে যে আমাদের সেশনটি হচ্ছে সেখানে আমরা চলে যাই। আমরা একদম টাইমলি শুরু করতে পেরেছি, যেহেতু আমাদের টাইম দেওয়া ছিল রাত 9টায়। আমরা ঠিক 9টার থেকে এই শুরু করেছি। প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সেশনে যারা জয়েন করেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে যারা আমাদের সাথে অ্যাড হয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের বিজি ট্যাক্স কেয়ার এবং বিজি বিজনেস কেয়ার, বিটিসি একাডেমি, আমাদের যে সকল প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই প্ল্যাটফর্মে জয়েন করার জন্য। ওকে, আশা করছি যে আমার প্রেজেন্টেশনটি দেখতে পাচ্ছেন। স্ক্রিন যে শেয়ারটা আছে, আশা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন। সব ঠিক আছে কিনা, স্ক্রিনশটে দেখা যাচ্ছে কিনা একটু রিপ্লে দিলে আমাদের সহজ হয়। ওকে, ধন্যবাদ সবাই। তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের প্রাথমিক বিষয়গুলো। তার শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমাকে হয়তো বা আপনার ম্যাক্সিমাম যারা আছেন ইতিপূর্বে কোর্স করেছেন অথবা চেনার কথা। আমার নাম হচ্ছে ইমতিয়াজ ইসলাম। আমি মূলত ট্যাক্স নিয়ে কাজ করছি। প্রায় 8 ইয়ার্স ধরে আমরা এখন ট্যাক্স প্র্যাকটিস করছি। পাশাপাশি আমি বিডি বিজনেস কেয়ার, বিডি ট্যাক্স কেয়ার, বিটিসি একাডেমি, এই কয়েকটি প্রতিষ্ঠান আমার নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এর বাহিরেও আমি কর্পোরেট ট্রেনিং করিয়ে থাকি বিভিন্ন অর্গানাইজেশনে। সেই সুবাদে আপনাদের 2017 সাল থেকে আমরা এই প্ল্যাটফর্মে, বিডি ট্যাক্স কেয়ার প্ল্যাটফর্মে, আমরা ইনকাম ট্যাক্স, ভ্যাট, কোম্পানি ল এবং ল্যান্ড ম্যানেজমেন্ট এটার উপর কোর্স প্রোভাইড করছি। এই পর্যন্ত প্রায় আমরা 80 ব্যাচ কমপ্লিট করেছি। সেই এক্সপিরিয়েন্সের আলোকে এবং প্র্যাকটিক্যাল কাজের আলোকে আজকে আপনাদেরকে কিছু ইনকাম ট্যাক্সের যে বেসিক বিষয়গুলো আছে সেই বেসিক বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব আজকে। যেহেতু আমাদের একদমই ফার্স্ট ক্লাস, আমরা বেসিক বিষয়গুলো এখানে রাখছি, বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। তা আমরা এই যে যে কোর্সটি আমরা আপনাদের অফার করা হচ্ছে বা আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন,
এই কোর্সে আমরা আসলে কি শিখতে যাচ্ছি? এই কোর্সে মূলত আমরা দুটি বিষয় ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। একটি হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স বা পার্সোনাল ট্যাক্স। এই পার্সোনাল ট্যাক্সটা আমরা খুব ভালো করে শিখবো। আমাদের শেখার যে সিস্টেম বা আমি যেভাবে আপনাদের শেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বেসিস। অর্থাৎ আমরা এখানে অসংখ্য কেস স্টাডি আছে। আমার যে বইটা আছে আপনারা দেখেছেন, ট্যাক্স মাস্টার বই, সেই বইতেও আমি একটু ভিন্নভাবে ইনকাম ট্যাক্সকে উপস্থাপন করার চেষ্টা করেছি। সেখানে আমরা প্রায় 15টি প্র্যাকটিক্যাল রিটার্ন দিয়েছি, ফ্যাক্ট দিয়ে সলিউশন করেছি, একদম পূর্ণাঙ্গ রিটার্ন, যার মাধ্যমে একজন ট্যাক্স প্র্যাকটিশনার বা ট্যাক্স পেয়ার তারা কিন্তু সহজভাবে এটাকে বুঝতে সক্ষম হয়। তাহলে সেভাবে করে কিন্তু আমরা তৈরি করেছি। আমাদের এই ক্লাসগুলো প্র্যাকটিক্যাল আঙ্গিকে হবে। এখানে আমরা যেমন স্যালারিড পার্সনের ট্যাক্স রিটার্নটি কেমন হবে এরকম ভাবে নমুনা আমরা প্র্যাকটিস করব, পাশাপাশি প্রয়োজনীয় যে সেকশন গুলো আছে সেগুলো আলোচনা। অর্থাৎ শেখার যে সিস্টেমটা আমরা ফলো করব এটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখবো। আহ, এরপরে অন্য যে রিটার্ন গুলো আমার আছে, যেমন একটা হাউস ওনারের রিটার্নটি কেমন হবে, একটা বিজনেসম্যান অর প্রফেশনাল রিটার্নটা কেমন হবে, যার সিকিউরিটিস বা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট থাকে, তার ট্যাক্স রিটার্নটি কেমন হবে, যার ক্যাপিটাল গেইন থাকে অথবা এগ্রিকালচার ইনকাম থাকে, সেই রিটার্নটি আমরা কিভাবে করব। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিটার্নে কিন্তু অনলি আপনার যে ইনকামের বিষয় জানতে চায় না, তারা কিন্তু আপনার সম্পত্তির বিষয়ও করিস করে। এখন একজন ব্যক্তি তার রিটার্নে কিভাবে পরিসম্পদ গুলো তিনি শো করবেন, সেই বিষয়গুলো আমাদের চলে আসবে। অর্থাৎ তার পরিসম্পদ দায় বিবরণী, খরচের বিবরণটা কিভাবে দিবেন, কতটুকু পরিমাণ দিলে আইন এটাকে অ্যালাউ করে, সেই বিষয়গুলো আমাদের থাকবে। এছাড়া আমরা পার্টনারশিপ ফার্ম বা ব্যক্তি সংঘ যেটা আছে এইটা রিটার্নটাও দেখব। এর পাশাপাশি আমরা এখানে কর্পোরেট ট্যাক্সের যে পার্টটাও আছে, আপনাদের এই কোর্সের মধ্যে আমরা কর্পোরেট ট্যাক্সের পার্টটাও অ্যাড করেছি। সেখানে আমরা জানি যে একটি কোম্পানি সে মূলত দুই ভাবে গভর্নমেন্ট কে ট্যাক্স দিয়ে থাকে। এক নম্বর ট্যাক্স, সে ট্যাক্স দেয় হচ্ছে আহ, তার ইনকামের, বেসড অন কোম্পানির ইনকাম, নির্দিষ্ট ফ্ল্যাট রেট আছে, সেই অনুযায়ী তিনি ট্যাক্স প্রোভাইড করেন। আরেকটি হচ্ছে অ্যাজ এ এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট, সে কালেক্টর হিসেবে গভর্নমেন্টের ট্যাক্স কালেকশন করে দেয়, যেটাকে আমরা বলছি টিডিএস বা উইথ হোল্ডিং ট্যাক্স। আমরা কর্পোরেট ট্যাক্সে এই উইথ হোল্ডিং রিটার্ন এবং উইথ হোল্ডিং ট্যাক্স এই বিষয়টা খুব ভালোভাবে ফোকাস করি। কারণ হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স আমাদের প্রতি মাসেই এখন 25 তারিখের মধ্যে এটা জমা দিতে হয়। সো এখানে আমরা ফোকাস করি। পাশাপাশি কোম্পানির রিটার্নটা কিভাবে আপনি করবেন, বিশেষ করে কোম্পানির কিভাবে অ্যাকাউন্টস তৈরি করতে হবে ট্যাক্স রিটার্নের জন্য, এবং অ্যাকাউন্টসে কোন কোন বিষয়গুলো আমাদের ফলো করতে হয়। কারণ এনবিআর এর কোন বিষয়গুলোকে ভেরিফাই করে কিভাবে আপনার অ্যাকাউন্টসকে তৈরি করলে আপনার ট্যাক্সটা কম আসে, ভ্যাটটা কম আসে, সেই বিষয়গুলো আমাদের থাকবে। কারণ প্রপার যদি আমরা একটি অ্যাকাউন্টস দাঁড় করাতে পারি বা অডিটেড রিপোর্ট দাঁড় করাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাক্স রিটার্নটি খুব আহ, উপযুক্ত হয় এবং সেখানে আমাদের ট্যাক্স বার্ডেনটা কমে যায়। তা সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই কোর্সে আমি নিয়ে আসছি। তাহলে এই কোর্সে আমরা সেই বিষয়গুলোকে ফোকাস করেছি, কিভাবে আপনি অ্যাকাউন্টসটা তৈরি করবেন। সেখানে আমি আপনাদেরকে এখন বলে রাখি যে সেখানে আমরা 9টি পয়েন্ট নিয়ে কথা বলবো, যে একটা কোম্পানির অ্যাকাউন্টসে যে 9টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং যার উপর বেসিস করে আপনাদের এই ট্যাক্সের হিসাবগুলো হয়, এবং এনবিআর এই 9টি পয়েন্টের উপরে ফোকাস। তো সেই 9টি পয়েন্ট আমরা কর্পোরেট ট্যাক্স ইনশাআল্লাহ শিখবো। তাহলে এই হচ্ছে আমাদের আজকের কোর্স সম্পর্কে প্রাথমিক একটি ধারণা। এখানে আমি ইন্ডিভিজুয়াল ট্যাক্স প্লাস হচ্ছে আমাদের কর্পোরেট ট্যাক্স, এই দুটিকে সমন্বয় করে কিন্তু আপনাদের এই কোর্সের নাম দেওয়া হয়েছে ট্যাক্স মাস্টার। আমাদের নতুন যে আরেকটি বই আসতেছে সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্সের উপরে। এটাও খুব ব্যাখ্যামূলক এবং খুব সুন্দরভাবে গোছানো হয়েছে প্র্যাকটিক্যাল আঙ্গিকে। আমরা ট্যাক্সে জানি যে প্র্যাকটিক্যাল কোনো বই পাওয়া যায় না, তার একটু ভিন্নভাবে এটা উপস্থাপন করার চেষ্টা করছি। এখন ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা কেরিয়ার হিসেবে বা
এখন বলতে পারেন গভর্নমেন্ট সব থেকে বেশি যে সেক্টরকে গুরুত্ব সহিত দেখছে এটা হচ্ছে ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, অর্থাৎ এনবিআর এর মাধ্যমে যে ট্যাক্সটা গভর্নমেন্ট কালেকশন করে সব থেকে গুরুত্ব সহিত দেখছে। এবার আপনি যদি এই যে 2024-25 সালের বাজেটটা অ্যানালাইসিস করেন, গভর্নমেন্ট যে বাজেটটা দিয়েছে সেখানে আপনার দেখবেন যে টোটাল রেভিনিউর 61%-এর দায়িত্ব দেওয়া হয়েছে এনবিআর, এবং এই 61% রেভিনিউর 37% সরাসরি ইনকাম ট্যাক্স থেকে কালেক্ট। তাহলে যদি 100 টাকা গভর্নমেন্টের টোটাল ইনকাম হয়, 61% এনবিআর কালেক্ট করে দেবে। এবং সেখানে এনবিআর এর হচ্ছে 4.8 লাখ ক্রোড় এটাকে নির্ধারণ করা হয়েছে এই বাজেট। তার মানে এনবিআর বড় একটি আয় গভর্নমেন্টকে দিয়ে থাকে। কারণ গভর্নমেন্ট কিভাবে আসলে, আমরা যদি একটু বাজেটের ব্যাকগ্রাউন্ডটা বলি, যে গভর্নমেন্ট কিভাবে তার বাজেট পলিসি নির্ধারণ করে, কিভাবে গভর্নমেন্টটি বাজেট করে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনারও একটি পরিবার চালাতে হয় বা আপনারও একটি বিজনেস চালাতে হয়, ব্যবসা বাণিজ্য আছে বা পরিবার আছে, তখন আপনারও কিন্তু ব্যক্তিগতভাবে ওই প্রতিষ্ঠান পরিচালনার জন্য বা পরিবারকে মেইনটেইন করার জন্য একটি বাজেটের প্রয়োজন হয়। এটা আমরা প্রতি মাসে করি, অথবা প্রতিদিন করি, অথবা ইয়ারলি করতে পারি। তাহলে আপনার যে বাজেটটি হয় এটার বেসিস হচ্ছে আপনার ইনকাম। আমি চিন্তা করি, যেমন আমার নিজের কথা চিন্তা করি যে আমার এই মাসে ইনকাম কত, অতএব আমাকে এই ইনকামের মধ্যেই কিন্তু আমার খরচ করতে হবে। আমার যদি ইনকাম 10 লাখ টাকা হয়, তাহলে আমি 10 লাখ টাকার মধ্যেই আমরা বাজেটটি করে থাকি। আমার যদি ইনকাম 2 লাখ টাকা হয়, 2 লাখের মধ্যে আমরা বাজেট করে থাকি। আবার যদি ইনকাম আমার 50,000 হয়, আমাদের বাজেট কিন্তু 50,000-এর মধ্যেই হবে, কারণ এর মধ্যে আমার চলতে হবে। তা না হলে তো আমার লাইবিলিটি ক্রিয়েট হবে, আমাকে লোন নিতে হবে। কিন্তু গভর্নমেন্ট যখন কোনো বাজেট করে, বা এই যে যত বাজেট আলোচনা হলো, আমাদের প্রতি বছরে দেখবেন ট্যাক্সের পরিবর্তন আসে বাজেটের মাধ্যমে। গভর্নমেন্ট যখন বাজেটটা করে তখন সে কিন্তু এই তার ইনকামের চিন্তাটা করে না। প্রথমে সে চিন্তা করে আমার এই বছরে আমার রাষ্ট্র চালাতে হলে কত টাকা খরচ হবে, আমার খরচটা কত। তারা প্রথমত এই খরচটাকে আইডেন্টিফাই করে। ধরেন এবছর গভর্নমেন্ট যে খরচ নির্ধারণ করলো, সেই খরচের মধ্য থেকে বললো তাহলে আমাদের এত টাকা খরচ হলো, এত লাখ ক্রোড় আমাদের এক্সপেন্স হবে, আমরা এই ডেভেলপমেন্ট কাজ করব, এডুকেশনাল সেক্টর, হেলথ সেক্টর, আমাদের সকল সেক্টরে আমরা কিভাবে ডেভেলপ করব। এই সকল চিন্তা ভাবনা থেকেই গভর্নমেন্ট একটি ফিক্সড অ্যামাউন্ট দাঁড় করায় যে আমাদের এই বছরে, এই অর্থ বছরে আমাদের এত টাকার মধ্যে আমরা খরচের খাতটা সীমাবদ্ধ। আর যে টাকাটা আমরা সীমাবদ্ধ রাখতে চাই, গভর্নমেন্ট সেই টাকাটা আমাদের ইনকাম করতে হবে। সে ইনকাম কিভাবে করবে? গভর্নমেন্টের আয়ের প্রধান উৎসই হচ্ছে রাজস্ব। প্রধান উৎস হচ্ছে রাজস্ব। এই এনবিআর এর মাধ্যমেই কিন্তু গভর্নমেন্ট ম্যাক্সিমাম পোর্শন ইনকাম। ইনকাম করতে গেলে আমাদের সর্বপ্রথম যে ট্যাক্সে হাত দিতে হবে, যেটাকে আমরা বলছি ডিরেক্ট ট্যাক্স, ট্যাক্স বেসড অন ইনকাম, অর্থাৎ ট্যাক্স অন ইনকাম অর প্রফিট, এই ইনকাম ট্যাক্সের উপর গভর্নমেন্ট হাত হাত দেবে। এবং সেখানে প্রতি বছর দেখবেন এই বাজেটের পরে আমাদের অর্থ আইন হবে। যেমন এখানে অর্থ আইন 2024 হয়েছে, এই অর্থ আইনের মাধ্যমে আমাদের অনেকগুলো পরিবর্তন আসবে। এখন একজন ব্যক্তি যদি আমরা চিন্তা করি, অ্যাজ এ পার্সন হিসাবে আপনি আসলে কিভাবে আপনার ট্যাক্সটাকে দেখেন। দেখেন, আমরা যদি ব্যক্তি জীবনে চিন্তা করি যে আমাদের আসলে ব্যক্তি জীবনে ট্যাক্সটা কিভাবে জড়িত, যেমন গভর্নমেন্টের সাথে ট্যাক্সটা জড়িত, বিকজ গভর্নমেন্টের মেইন ইনকাম সোর্স হচ্ছে এই ট্যাক্সেশন বা রেভিনিউ। আর ব্যক্তি জীবনেও আমরা প্রতিনিয়ত গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি। হয়তো আপনি কখনো অনুভব করছেন, কখনো আপনি বুঝতে পারছেন না যে আসলে গভর্নমেন্টের এই ট্যাক্স আপনি প্রদান করছেন। আর যখন আমরা দেখেন কোনো কথাবার্তা হয়, আমরা বলি যে আমার ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট এটা করেছে, আমার ট্যাক্সের টাকায় এই কাজ করেছে, আমি ট্যাক্স দিয়েছি। হ্যাঁ, আসলে প্রতিটি নাগরিকে, আমাদের যারা প্রতিটি নাগরিক কোনো না কোনো ভাবে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করে। কারণ কি? আমাদের ট্যাক্সের স্তর হচ্ছে তিনটা। তিনটা
জায়গায় আমাদের ট্যাক্সটা কালেক্ট করে গভর্নমেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যখন কোনো ইনকাম করবেন, সেই ইনকামের উপর গভর্নমেন্ট একটি ট্যাক্স আরোপ করবে। সেকেন্ডলি, আপনি যখন কোনো এক্সপেন্স করবেন, কোনো খরচ করবেন, সেই খরচের উপর গভর্নমেন্ট কিন্তু আপনাকে ট্যাক্স আরোপ করছে। এই ট্যাক্সটা কিন্তু সবার জন্য সমহারে প্রযোজ্য, যেটাকে আমরা ভ্যাট বলে থাকি বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে থাকি। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ইনকাম করবেন। ধরেন আপনি এই মাসে 1 লাখ টাকা ইনকাম করেছেন, এর উপর আপনাকে ট্যাক্স পে করতে হবে। আবার ওই 1 লাখ টাকার মধ্যে আপনি, সে ফর এক্সাম্পল, আপনি সেখানে 80,000 আপনি এক্সপেন্স করেছেন, খরচ করেছেন বিভিন্ন খাতে, বিভিন্ন সার্ভিস গ্রহণ করেছেন, বিভিন্ন পণ্য প্রোডাক্ট পারচেস করেছেন। এই যে যে 80,000 আপনি খরচ করলেন, এটার উপর কিন্তু আপনার ভ্যাট পে করতে হচ্ছে গভর্নমেন্ট। তাহলে প্রথমত আমি ইনকামের উপর ট্যাক্স দিলাম, দ্বিতীয়ত আমি এক্সপেন্সের উপর ট্যাক্স দিলাম, থার্ড স্টেপ হচ্ছে এই যে যে আপনি 1 লাখ টাকা ইনকাম করলেন, ট্যাক্স দিলেন, 80,000 টাকা খরচ করলেন, ট্যাক্স দিলেন, আর বাকি 20,000 টাকা দেখা গেল আপনি ফিক্সড অ্যাসেট ক্রিয়েট করেছেন বা জমিয়েছেন। জমানোর পরে এটা দিয়ে আপনি একটি বাড়ি তৈরি করেছেন বা যে কোনো অ্যাসেট ক্রিয়েশন আপনার। তো এই অ্যাসেটের উপরও আপনার বা প্রপার্টির উপর গভর্নমেন্ট ট্যাক্স আরোপ করে। যেমন যদি আপনি বিল্ডিং করেন, সেখানে হোল্ডিং ট্যাক্স আসবে। যদি জমি কিনেন, সেখানে খাজনা বা ল্যান্ড রেভিনিউ ট্যাক্স। যদি আপনি ডিপিএস করেন, সেখানে ইন্টারেস্টের কোশ্চেন আছে, সেখানে আমাদের ট্যাক্স আরোপিত হবে। তার মানে গভর্নমেন্ট প্রতি স্টেজে আপনার কাছ থেকে ট্যাক্সটাকে কালেক্ট। এখন আসেন, এই যে যে ট্যাক্সটা আমরা বলছি, এর মধ্যে আমাদের মেইন যে আলোচ্য বিষয়টা হচ্ছে ফার্স্ট যে স্টেপটা। ফার্স্ট, অর্থাৎ প্রথমে আমাদের কাছ থেকে গভর্নমেন্ট ট্যাক্সটা কালেক্ট করবে বেসড অন ইনকাম। ইনকাম থেকেই আমাদের ট্যাক্সটা কালেক্ট করবে। তাহলে এই ইনকাম থেকে কিভাবে ট্যাক্স কালেক্ট হয়, এটাকে আমরা বলছি ইনকাম ট্যাক্স। এখন দেখেন, যদি আমি একটু সহজ ভাষায় বলি যে আমাদের দেশে এই ইনকাম ট্যাক্সটা কিভাবে এসেছে, এটা আমাদের জানা প্রয়োজন। কারণ এর সাথে আমাদের প্রাসঙ্গিকতা আছে, বর্তমান আইনের সবকিছুর একটি কানেকশন সেখানে আছে। সর্বপ্রথম আমাদের দেশে ইনকাম ট্যাক্সটা ইন্ট্রোডিউস হয় 1860 সালে। আপনি যদি একটু খেয়াল করেন যে ইনকাম ট্যাক্স আইনটা আমাদের সবসময় একটু দুর্বল ছিল। দুর্বল এই অর্থে যে এই আইনটা আমাদের প্রতিনিয়ত চেঞ্জ করতে হয়, বারবার পরিবর্তন করতে হয়। এটা মোস্ট চেঞ্জেবল লর মধ্যে একটি। বর্তমানে যদি আমি ধরি, বাংলাদেশে অ্যাভারেজে আমাদের এখন প্রায় 2,000 আইন আছে। 2,000 আইন এবং রুলস আছে। 2,000 বলতে এখানে 1200-এর মতো ল আছে এবং 800-এর মতো রুলস বা বিধি আছে। এটার মধ্যে মোস্টলি চেঞ্জেবল একটি ল হচ্ছে ইনকাম ট্যাক্স। এটা আমাদের সব থেকে বেশি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, প্রতিনিয়ত চেঞ্জ হয়। এর কারণ কি? এর কারণটা হচ্ছে এই আইনটা কিভাবে তৈরি হয়েছে সেখানে আমাদের হাত দিতে হবে। সেখানে বুঝতে হবে যে আমাদের গ্যাপটা কোথায়, কেন আমাদের এই আইনটা অনেক দুর্বল। আমরা যখন দেখি, আমরা সবাই আহ, এই ঘটনা জানি যে 1757 সালে আমাদের এদেশে, 1857 সালে প্রথমে সিপাহী বিপ্লব শুরু হয়। সিপাহী বিদ্রোহ শুরু হয় বা সিপাহী বিপ্লব শুরু হয়। সেই সময় দেখা যায় এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের সরকার চালানোর মতো কোনো অর্থ নাই। অর্থাৎ সেই বিপ্লবের ফলে আমাদের যেটা ঘটনা ঘটলো, আমাদের রাজস্ব অর্থাৎ সরকারি যে ফান্ড, এটা শূন্য হয়ে গেল বা গভর্নমেন্ট চালাতে পারছে না। তখন তারা চিন্তা করলো যে আমরা যে জমির খাজনা নিচ্ছি বা অন্য জায়গা থেকে প্রপার্টির উপর খাজনা আছে, তখন কিন্তু ইনকামের উপর কোনো ট্যাক্স এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নাই। তখন তারা দেখলো যে এখন আমাদের ইনিশিয়ালি তো একটি অ্যামাউন্ট দরকার রাষ্ট্র চালানোর জন্য, তা এটা কিভাবে কালেক্ট করা যায়। তখন প্রথম চিন্তা আসলো, তাহলে আমরা একজন ব্যক্তির ইনকামের উপর যদি ট্যাক্স আরোপ করি, সেখান থেকেও আমাদের একটি ট্যাক্স চলে আসে। তখনই তারা এই 1857 সাল থেকে চিন্তা করে 1860 সাল, এই 3 বছরের মধ্যে একটি আইন তৈরি করে দিল। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1860। 1860 সালের আয়কর আইন। এবং এই আইনে এমন কিছু প্রিন্সিপাল রাখা হলো যা আমাদের বর্তমান যে আইনটি আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এই আইনে সরাসরি সেই প্রিন্সিপাল গুলো ফলো করা হচ্ছে।
ব্রিটিশরা এই আইনটি তৈরি করার সময় এমন কিছু প্রিন্সিপাল এখানে ঢুকিয়েছিল, যেমন আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আইনের বেসিসটা বুঝতে পারলে আমাদের পরবর্তী যে প্র্যাকটিস গুলো এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রথমত, এই আইনে যে কাজটি তারা করলো, এক নম্বর হচ্ছে যে তারা সকলের উপর ইনকাম ট্যাক্সটা আরোপ করলো না। তারা বললো না সকল ব্যক্তিকে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হবে না, যে ব্যক্তি 1 লাখ ইনকাম করবে, 2 লাখ ইনকাম করবে, এরকম ব্যক্তিকে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হবে না। ইনকাম ট্যাক্স দিতে হবে যাদের ইনকামের পরিমাণটা বেশি। তখন বলা হলো 200 পাই, যাদের ইনকাম 200 পায়ের নিচে এদের কোনো ট্যাক্স নাই। যেমন আমাদের এখন বর্তমান আইনটাও এভাবে বলা হয়েছে, যদি 3.5 লাখ টাকা নিচে কোনো ব্যক্তি ইনকাম করে, তার কোনো ইনকাম ট্যাক্স নাই। তার মানে এখানে মেসেজটা ক্লিয়ার যে ওই প্রথম আইনের যে বেসিস ছিল যে সকল ব্যক্তির উপর ইনকাম ট্যাক্স আরোপিত হবে না, এখনো আমাদের বর্তমান আইনে সেই বেসিসটা ফলো করা হয়। এটাকে বলা হয় ইকুইটি বেসড ল বা ইকুইটি বেস ট্যাক্স, যে ট্যাক্সটা সবার উপরে সমহারে আরোপিত হয় না, বরঞ্চ যাদের টাকা বেশি, ইনকাম বেশি, তাদের উপর আরোপিত। এবং এই আইনে এই ট্যাক্স রেটটা যখন ফিক্সড করা হয়, তখন এটাকে স্ল্যাব রেট রাখা হয়। অর্থাৎ প্রথমে 5%, 200 থেকে 400 এরকম ভাবে, তারপরে 10%, এরকম ভাবে প্রোগ্রেসিভ ট্যাক্স। অর্থাৎ যে ব্যক্তির ইনকাম যত বেশি, ট্যাক্সের রেটও তত বেশি হয়। দেখেন বর্তমান আইনে আপনি যদি দেখেন, সেই বিষয়টা ফলো করা হয়। এরপরে কৃষি ক্ষেত্রে বিশেষ সুযোগ থাকে, অর্থাৎ কিছু ক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হয় এই আইনে, ট্যাক্স এক্সামশন দেওয়া হয়। বর্তমান আইনেও আমাদের সেই প্রিন্সিপালকে ফলো করে ট্যাক্স এক্সামশনের বিধান আছে। এর অর্থ হচ্ছে এই 1860 সালের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ছিল, এটা মূলত আমাদের আয়কর আইনের মূল ভিত্তি। এটার উপর ডিপেন্ড করে আমাদের আইনগুলো তৈরি হয়েছে। এরপরে স্বাধীনতার পরে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1922 সাল, এই আইনটি অনেক দিন বলবৎ ছিল। এরপরে আমাদের অর্থাৎ স্বাধীনতা 1971 সাল থেকে 1984 পর্যন্ত আমাদের 1922 সালের ইনকাম ট্যাক্স একটা কার্যকর ছিল। এর পরবর্তীতে জেনারেল এরশাদ সাহেব এসে একটা অর্ডিন্যান্স জারি করেন, যেটা হচ্ছে 1984। সেখানে তিনি একটা রুল অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ জারি করেন। যেহেতু তিনি রাষ্ট্রপতি ছিলেন, এজন্য এটা হবে অধ্যাদেশ। আর যেহেতু সংসদ ছিল না, সংসদে পাশ হতে পারে নাই, এই জন্য এটাকে অধ্যাদেশ বলা হয়। যদিও এর ইম্প্যাক্ট সেম অ্যাজ ল, সেম অ্যাজ অ্যাক্ট। তো এখানে আমাদের মূল আইনটা তৈরি হয় 1984 সালে। এর পরবর্তীতে এই আইনে অনেক জানেন গ্যাপ আছে, অনেকগুলো প্রসিডিংসগত প্রবলেম ছিল, যেগুলো বারবার এসআরওর মাধ্যমে, পরিপত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে সমাধানগুলো হচ্ছিল না। এর সেই প্রেক্ষাপটে এবং আমাদের আইএফ এর যে শর্ত আছে, বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের যে শর্ত আছে, সেই শর্ত অনুসারে আমাদের আসলে নতুন একটি আইনের প্রয়োজন ছিল। এই প্রয়োজন থেকেই 1984 সালের পরে প্রায় দীর্ঘ 40 বছর পরে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 নামে একটি নতুন আইন হয়। এই আইনটা হচ্ছে আমাদের এখনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই আইন দিয়েই কিন্তু আমাদের মূল ট্যাক্সেশন গুলো হবে। এই আইন কিন্তু যেহেতু নতুন এসেছে, প্রিভিয়াস আইন থেকে অনেক ডিফারেন্স আছে, এবং ট্যাক্সের সিস্টেমটাকেও এই আইনের মাধ্যমে অনেক অংশে চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, যা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন বিষয়গুলো আমাদের কাছে একদম ক্লিয়ার হচ্ছে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে আমরা আইনটা নিয়ে কাজ করব। এখন যারা চলে আসছে আমরা এই প্ল্যাটফর্মে, এখনই আপনি ধরেন এই প্ল্যাটফর্মে জয়েন করেছি, চলে আসছেন ইনকাম ট্যাক্স বোঝার জন্য, শেখার জন্য। এখন আমাদের করণীয় প্রথমত, আমরা যদি কোনো গন্তব্যে পৌঁছতে চাই, তাহলে কিভাবে আমাদের যেতে হবে সেই রাস্তাটা জানা খুবই জরুরি। তা নাহলে কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। কিভাবে আপনাকে যেতে হবে, কোন মাধ্যমে যেতে হবে, কোন পথ ধরতে হবে, এইগুলো আপনাকে খুব জানা প্রয়োজন। তাহলে আমরা যখন, আমাদের গন্তব্য হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে, এখানে যারা এসেছি, আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করব, অথবা আমি আমার রিটার্নটি নিজে ফিল আপ করবো,
আমার ট্যাক্স আমি নিজে স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেশন করব, বা আমি বুঝে নিব, অথবা আমি ট্যাক্স রিটার্নটি জমা দিব। সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু আমার এই জায়গাটায় আসা। অতএব আমাকে কি করতে হবে? আমাকে ইনকাম ট্যাক্সটা শিখতে হবে, বা এই বিষয়টা আমাকে বুঝতে হবে। ইনকাম ট্যাক্স যদি আপনাকে শিখতে হয়, তাহলে প্রথমত যে কাজটা করতে হবে, এই ইনকাম ট্যাক্সের যে আইনের যে সোর্স গুলো আছে এটাকে বুঝতে হবে, এবং সেগুলো আপনার আপনার কাছে থাকতে হবে। অন্তত আপনার টেবিলে এই সোর্স গুলো থাকতে হবে। ইনকাম ট্যাক্সের লয়ের সোর্স গুলো, বা কি কি বিষয় জানলে আপনি আসলে ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করার সুযোগ পাবেন। এক নম্বর হচ্ছে, বর্তমান সময়ে ইনকাম ট্যাক্স চলছে হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এই আইনটি দিয়ে। আমরা জানি 2023 সালের জুলাই মাসে সর্বপ্রথম এই আইনটি করা হয়। তো এই যে যে আইনটি আছে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এই আইনটি হচ্ছে আমাদের এখন ইনকাম ট্যাক্সের মূল ভিত্তি। এই আইনে আমাদের 345টা সেকশন আছে। এখন এই 345টা সেকশন কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ না। এখানে যে সেকশন গুলো খুবই ইম্পর্টেন্ট, সেই সেকশন গুলো আমাদের আলোচনায় আসতে হবে। তাহলে এই 345টি সেকশন এবং 8টি তফসিল আছে, 8টি শিডিউল আছে। এটা নিয়ে আমাদের এই আইনটি তৈরি হয়েছে। এই আইনটি আমাদের পড়তে হবে, এবং এখান থেকেই আমরা মূল সোর্স গুলো। এখন আইন হচ্ছে মূল কথা বা মূল বক্তব্য। একটি বিষয় শিখতে হলে প্রথমে আমাদের আইন দিয়েই শিখতে হয়। ইনকাম ট্যাক্স শিখতে হলে সেখানে আমাদের আইনটাই প্রথম ফার্স্ট প্রায়োরিটি পাবে। কিন্তু আইনে অনেক সময় সবকিছু ডিফাইন করা, ইলিস্ট্রেশন করা, এক্সপ্লানেশন করা সম্ভব হয় না। কারণ আইনটা হচ্ছে সংবিধান, কনস্টিটিউশনের মতো বা প্রিন্সিপালের মতো মূল কথাবার্তা সেখানে পাওয়া যায়। তাহলে আমরা যদি এই আইনের ব্যাখ্যার প্রয়োজন হয়, যেমন ধরেন আইনে বলা থাকবে যে আপনাকে হিসাব রাখতে হবে। এখন কিভাবে আপনি হিসাব রাখবেন, এটা কিন্তু আইনে বলা থাকবে না। এটার জন্য আপনার ব্যাখ্যার প্রয়োজন হবে, রুলস এর প্রয়োজন হবে, বিধিমালার প্রয়োজন। আপনাকে রিটার্ন দিতে হবে, এটা আইনের বক্তব্য। কিভাবে দিবেন, কোন ফরম্যাটে দিবেন, এটা আইনের বক্তব্য নয়। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা, আইনের রুলস বা আইনের ব্যাখ্যা। তাহলে আইনের পাশাপাশি ইনকাম ট্যাক্সের মতো একটা জটিল আইনে অবশ্যই রুলস থাকা প্রয়োজন। সকল আইনে ব্যাখ্যার প্রয়োজন হয় না, রুলস এর প্রয়োজন হয় না। কিন্তু ইনকাম ট্যাক্স যেহেতু একটি চেঞ্জেবল ল, এবং অনেক বিষয় থাকে যেগুলো সরাসরি আইন দিয়ে একজন ব্যক্তি বুঝতে পারেন না, সেহেতু এখানে কিন্তু আমাদের রুলস এর প্রয়োজন আছে। এজন্য আমাদের ইনকাম ট্যাক্স রুলস টাও জানতে হবে। তবে রুলস আমাদের কিন্তু 1984 সালের রুলসটা, 2023 সালের আইন হওয়ার পরে কিন্তু কোনো রুলস আমাদের নতুন করে তৈরি হয় নাই। এই 1984 সালের বিধিমালা এখনো বলবৎ আছে, তবে সকল সেকশন বা সকল সকল রুলস এটা কার্যকারিতা নাই। সেখানে এসআর এর মাধ্যমে কিছুকে বিলুপ্ত করা হয়েছে। তবে এখানে কিছু কিছু রুলস এখনো, যেমন আমাদের বিধি 8 কার্যকর আছে, এরকম অসংখ্য বিধি আমাদের এখনো কার্যকারিতা আছে। তো সেই বিধিগুলো আমাদের তাহলে আমাদের প্রথমত আইনটা, এরপরে আইনের ব্যাখ্যা হচ্ছে রুলস, আইনের বিস্তারিত বিবরণ থাকবে রুলসে। থার্ডলি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিন্যান্স অ্যাক্ট। এখন আমাদের ফিন্যান্স অ্যাক্ট দরকার হচ্ছে 2024 সালের ফিন্যান্স অ্যাক্ট। কারণ আমরা কি বলেছিলাম যে গভর্নমেন্ট প্রতি বছর তার বাজেট চেঞ্জ করে, তার ট্যাক্স চেঞ্জ করবে, ট্যাক্স কালেকশনের রেট চেঞ্জ হবে, ট্যাক্স বাড়াতে চায়। সে কারণেই গভর্নমেন্ট প্রতি বছর অর্থ আইন জারি করে ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, এই এর যে হারগুলো আছে, এই যে রিয়াত আছে, অব্যাহতি আছে, এই যে বেসিক যে বিষয়গুলো আছে যেগুলো সরাসরি রেভিনিউর সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলো চেঞ্জ করে। তবে এই ফিন্যান্স অ্যাক্টে আমরা সাধারণত আইনের মূল বিষয়গুলোর এত পরিবর্তন দেখি না। এটার মাধ্যমে বেসিক্যালি চেঞ্জ হয় আপনার কর হার, কর রেয়াত, সারচার্জ, এই সমস্ত বিষয় যা সরাসরি ট্যাক্সের সাথে রিলেট করে। হ্যাঁ, এরপরেও আপনাদের ফিন্যান্স অ্যাক্টের মাধ্যমে আইন চেঞ্জ হয়, যেহেতু এটা নতুন একটি আইন হয়ে যায়, এটার মাধ্যমে মূল আইনটাও পরিবর্তন করা হয়।
বেসিক্যালি পরিবর্তন হয় হচ্ছে ট্যাক্স রেট, ট্যাক্স রিবেট, ট্যাক্স এক্সামশন, রিডিউস রেট, এরকম যে বিষয়গুলো আছে এটা সরাসরি ট্যাক্সের সাথে রিলেট রয়েছে, সেই সকল বিষয়কে প্রায়োরিটি বেসিসে পরিবর্তন করা। এখন আমরা তো দেখলাম যে প্রতি বছর একবার এটা চেঞ্জ হতে পারে, বাট আমাদের এমনই একটি বিষয় যে এখন গভর্নমেন্টের ফান্ড ক্রাইসিস, পলিসি চেঞ্জ করতে হবে, বা কোনো কারণে কাউকে বেনিফিট দিতে হবে, বা এইটাকে এখন ইনিশিয়ালি এই প্রজেক্টকে আপনাকে ওভারকাম করতে গেলে সেখানে আমাদের স্পেশাল কিছু বেনিফিট দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। তো এরকম ঘটনা কিন্তু ইনকাম ট্যাক্সে। তো এই ঘটনার প্রেক্ষিতে আমাদের আইন, ট্যাক্স রেট, এক্সামশন বা অনেক কিছু চেঞ্জের প্রয়োজনীয়তা আছে। এটা দেখা যাচ্ছে প্রতিদিন হতে পারে, বা 10 দিন পরে চেঞ্জ করার আমাদের প্রয়োজন হতে পারে। এই যে সময়ে সময়ে পরিবর্তন হবে, এটা কিসের মাধ্যমে? আইন তো স্ট্রিক্ট, আর ফিনান্স অ্যাক্ট তো বছরে একবার হচ্ছে আফটার বাজেটের পরে। তখন এনবিআর কে ক্ষমতা দেওয়া হয়েছে এসআরও জারি করার। এছাড়া হচ্ছে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, এটা একটি সাবঅর্ডিনেট ল, এটাও আইনের সমমানের। এটার মাধ্যমে এনবিআর কোনো বিষয়ে স্পেসিফিক্যালি একটি এসআরও জারির মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা দিতে পারে। এরপরে আপনাকে আরেকটি বিষয়, যারা ভালো প্র্যাকটিস করতে চান, সেখানে আমাদের এই ট্যাক্সের যতগুলো মামলা হয়, অর্থাৎ কনফ্লিক্ট বিটুইন এসএসসি অ্যান্ড এনবিআর যেগুলো ক্রিয়েট হয়, এটা সর্বশেষ হাইকোর্ট ডিভিশন এটার জাজমেন্ট হয়। হাইকোর্ট ডিভিশন যে জাজমেন্ট দিল, এটাকে আমরা বলি জুডিশিয়াল ডিসিশন বা কেস ল। পরবর্তীতে এটা প্রেসিডেন্ট হিসাবে বা কেস ল হিসাবে, রেফারেন্স হিসাবে এটাকে ব্যবহার করা হবে। মানে আইনের একটি মূল প্রিন্সিপাল ছিল, আপনাকে একবার যে সুযোগ দেওয়া হয়েছে, পরবর্তীতে এটা আর আপনাকে কাট করার কোনো অপশন নাই। তো এখানে হচ্ছে আমাদের একটি অপরচুনিটি আছে, যে একবার যে বিষয়ে হাইকোর্ট ডিসিশন দিয়েছে, পরবর্তীতে আমরা সেগুলো অধীনস্থ যে কোর্টগুলো আছে বা এই ট্রাইব্যুনাল যেগুলো আছে, অ্যাপিল আছে, তারা এগুলোকে ফলো করে। এজন্য এই লকে আমরা বলছি কেস ল। যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন দেখবেন এরকম অসংখ্য রেফারেন্স কেস রয়েছে। এবং 2006 সাল পর্যন্ত আমাদের বিডিটি বিটিডি বাংলাদেশ ট্যাক্স ডিসিশন নামে একটা সংকলনের মাধ্যমে আমাদের এই সকল কেসগুলোকে একসাথে করা হয়েছিল। বাংলাদেশ ট্যাক্স ডিসিশন, বিটিডি, এটা আপনারা পেয়ে যাবেন। 2006 সাল পরে এটা আর সংকলন হয় না। 2006 সালের পর থেকে আমরা দেখি যে কর আদালত যে বইটি আছে আবু আমজাদ সাহেবের, সেখানে এটা সকল কেস রেফারেন্স গুলো সংকলন করা হয়েছে। এই পর্যন্ত 32টা খণ্ড আছে। এই 32টা খণ্ডর আপনার সংকলনে রাখতে পারেন, যারা বেটার প্র্যাকটিস করতে চান। তাহলে আমরা দেখলাম যে বেসিক্যালি প্রথম চারটে হচ্ছে সবার জন্য প্রযোজ্য: ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স রুলস, ফিনান্স অ্যাক্ট, এছাড়াও এরপরে আপনি চাইলে কেস লটাও সংগ্রহে রাখতে পারেন, আপনার সংকলনে রাখতে পারেন। এজন্য যে বইগুলো সাজেস্ট করলাম সেগুলো আপনারা সংকলন সংগ্রহ করে নিতে পারেন। এরপরে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আছে, এটা হচ্ছে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। আমরা যখন ফরেন ট্যাক্স নিয়ে কাজ করি, বা আমাদের কোনো পার্সনের যখন ফরেন ইনকাম থাকে বা বিদেশ থেকে ইনকাম থাকে, বিজনেস ইনকাম থাকে, তখন আমাদের এই কোশ্চেনটা আসে যে আমি দুই দেশের নাগরিক, দুই দেশে ইনকাম করছি, কিন্তু আমি কি দুইবারই ট্যাক্স দিব? একই ইনকামের উপরে কি ডাবল ট্যাক্স দিব? যে আমার একটা কোম্পানি আছে দুবাইতে, সেখানে ইনকাম করি, সেখানে দুবাই গভর্নমেন্টকে আমি ট্যাক্স পে করি, আবার সেই ইনকামটা আমি বাংলাদেশে আনার পরে আমি কি আবারও ট্যাক্স দিব? এই কোশ্চেনটা চলে আসে যে আমরা কি একই ইনকামের উপর ডাবল ট্যাক্স দেব কিনা। এই ডাবল ট্যাক্সকে অ্যাভয়েড করার জন্য আমাদের কিছু রাষ্ট্রের সাথে, এখানে 38টা রাষ্ট্রের সাথে আমি বলে দিই, স্পেসিফিক্যালি 38 কান্ট্রির সাথে আমাদের একটি চুক্তি আছে, এগ্রিমেন্ট আছে। এটা হচ্ছে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস, যেটাকে বলা হয় ডিটিএএ। তাহলে এটা আপনি সংকলনে রাখতে, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স, আমার এই পিসের এই বইটা দেখা যাচ্ছে,
আহ, এটা আপনার সংকলন করে রাখতে পারেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই ছয়টি হচ্ছে আইনের বেসিস, এটার উপর ডিপেন্ড করে ইনকাম ট্যাক্স লটা চলে। এর পাশাপাশি আমাদের এনবিআর কিন্তু প্রতিনিয়ত কিছু পাবলিকেশন করে থাকে ইনকাম ট্যাক্সের সহজে উপস্থাপন করার জন্য। যেমন আপনার আহ, এখন পরিপত্র দিবেন, নির্দেশিকা দিয়ে অনেক সময় কোনো ব্যাখ্যা দেয়। এইরকম যে পাবলিকেশন গুলো আছে, এগুলোও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো পরিপত্র দেখেছেন, এবার 441 পৃষ্ঠার বড় একটা পরিপত্র আমাদের এসেছে। তাই এই পরিপত্রগুলো হচ্ছে এনবিআর পাবলিকেশন। এই পরিপত্র আপনি সংকলনে রাখবেন, বা প্রতি বছর একটি পরিপত্র আপনি আপনার কাছে রাখবেন। তাহলে এই সমস্ত ডকুমেন্ট যদি আপনি আপনার কাছে রাখেন, ম্যাটেরিয়াল আপনার কাছে থাকে, তাহলে আপনি ট্যাক্স প্র্যাকটিস করতে পারেন। কিন্তু এই এই নলেজের ব্যতিরেকে আপনার ট্যাক্স প্র্যাকটিস করাটা আমার মনে হয় না যথার্থ হবে, কারণ অনেক কিছু আপনার গ্যাপ থেকে যেতে পারে। সো আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমরা এখানে জয়েন করেছি, আমরা এই ডকুমেন্ট গুলো সংগ্রহ করে ফেলি। বিশেষ করে আমার আইনটা, এখানে আইন, বিধি, রুলস এইসব মিলে আমার বইটা আছে ট্যাক্স মাস্টার, এটা আপনারা নিতে পারেন। আর সেই বই ডিটেলসটা থাকছে। এরপর এসআরও প্রতিনিয়ত আপনি এসআরওর জন্য প্রতিনিয়ত আপনি এনবিআর এর ওয়েবসাইট ভিজিট ভিজিট করুন, যে আজকে আমার কোন এসআরও আসলো কিনা। কারণ আপনি যদি স্মার্ট ট্যাক্স প্র্যাকটিশনার হতে চান, আপনাকে এনবিআর এর ওয়েবসাইট ভিজিট করতে হবে। ঠিক আছে? তাহলে এই এসআরওটা আপনি আপডেট থাকবেন। থার্ডলি হচ্ছে কেস ল। কেস ল সংগ্রহ করতে চাইলে আপনি এই এখন আপাতত এই কর আদালত যে 38টা খণ্ড আছে, এটা নিয়ে নিতে পারেন। 32টা খণ্ড আছে কর আদালত এই পর্যন্ত। এই 32টা খণ্ড আপনি সংগ্রহ করতে পারেন। এটা সম্ভবত 12,000 টাকা নিবে। তাই এটা আপনি লিটন পাবলিকেশন বা অন্য জায়গাতে সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আমার রেফারেন্স দিলে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিবে, কারণ সেক্ষেত্রে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে। এটা সংগ্রহ করতে পারেন। আর ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, এটাও মোটামুটি সব লাইব্রেরিতে পাওয়া যায়, এটাও আপনি কাছে রাখেন। আর পাশাপাশি প্রতি বছর পরিপত্র কিনবেন, নির্দেশিকা কিনবেন। তাহলে এই, কারণ আমাদের আইনের যারা প্র্যাকটিস করি, এর বেসিস হচ্ছে এই বইগুলো হচ্ছে আমাদের মেইন সম্পদ, মেইন অস্ত্র। এটা দিয়েই কিন্তু আমরা আজীবন প্র্যাকটিস করি, এই নলেজ গুলোকে আমরা সেল করি। অর্থাৎ এই নলেজের মাধ্যমে আমরা একজনের ট্যাক্সের সমাধানগুলো দিই, রিটার্ন গুলো দিয়ে থাকি, প্র্যাকটিস গুলো করে থাকি। এখন আমাদের কিন্তু বুঝতে হবে কেন আমি নলেজের প্রতি বারবার গুরুত্ব দিচ্ছি। কারণ হচ্ছে দেখেন, এই আইনটাও কিন্তু আমাদের নতুন, 2023 সালে প্রথম হয়েছে। এর আগের আইনটা বাতিল। তার মানে দেখেন, অন্য ক্ষেত্রে যদি আপনি প্র্যাকটিসে যান, যেমন সিভিলে প্র্যাকটিসে যান, ক্রিমিনাল প্র্যাকটিস করেন, বা অন্য কোনো ল প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে সেই আইনগুলো কিন্তু পুরাতন। এবং সেখানে কিন্তু অলরেডি এই সেক্টরে প্র্যাকটিস করতে করতে এই আইনের উপর অনেক অভিজ্ঞতা অর্জন করেছে এমন আইনজীবী অসংখ্য। সেক্ষেত্রে আপনার কম্পিটিশন কিন্তু অনেক। কিন্তু এই সেক্টরে এই যে আইনটা নতুন হওয়ার কারণে এই সেক্টরে কিন্তু অ্যাকচুয়াল অর্থে আপনার থেকে বেশি সিনিয়র কেউ নাই। যারা 2023 সালে 24 সালে শুরু করছেন, এরাই হচ্ছে ফার্স্ট যারা এই আইন নিয়ে পড়াশোনা করতেছেন। তার মানে আপনি কিন্তু এই আইনটা যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হচ্ছেন সবার থেকে সিনিয়র হবেন। অর্থাৎ 10 বছর পরে যারা এই আইন শিখবে, অবশ্যই আপনি সেখানে তাদের থেকে এগিয়ে থাকবেন। এজন্য আমাদের উচিত হচ্ছে এখন থেকে এই আইনটাকে ভালো করে বোঝা, আর এই ডকুমেন্ট গুলো ভালো করে বোঝা। এটা বুঝতে পারলে আমাদের ট্যাক্সটাকে আমরা ইজিলি শিখতে পারবো। আর খুব বেশি কথা বলা যাবে না। আমরা তাহলে আমাদের ডকুমেন্ট গুলো আমরা দেখলাম, যে এই ডকুমেন্ট গুলো সংগ্রহ করেই আমরা ট্যাক্সটাকে বোঝা শুরু করব। এরপরে আসেন, ইনকাম ট্যাক্স ল গুলো দেখলাম, এখন আসেন যে মূল কথায় চলে আসি। ইনকাম ট্যাক্সটা, আমরা তো আয়কর নিয়ে কথা বলছি, ধর আয়করটা কি, এটা আমরা সবাই জানি। যে ইনকাম ট্যাক্স বলতে বোঝায় যে একটা ব্যক্তি বা একজন একটা প্রতিষ্ঠান, এর আয়ের উপর যে গভর্নমেন্টকে কর দিতে হয়, যে ইনকাম ট্যাক্স, এটা সহজ কথা। এবং এটা ইনকাম ট্যাক্স সবার জন্য না। যারা নির্দিষ্ট একটি পর্যন্ত ইনকাম করবেন, তাদের জন্য ইনকাম ট্যাক্স অব্যাহতি থাকবে। অর্থাৎ করমুক্ত সীমা থাকবে, যেমন এখন বর্তমান আইনে পুরুষের জন্য 3.5 লাখ টাকা। এর পরবর্তী ইনকামের উপর তাকে ট্যাক্স পে। ইনকাম ট্যাক্স আইনে ইনকাম ট্যাক্স বলতে বোঝানো হয়েছে এই আইনের অধীনে পরিশোধিত কর, 1 নম্বর কথা।
অর্থাৎ আমাদের ইনকাম ট্যাক্স আইনে ট্যাক্স বলতে, ইনকাম ট্যাক্স এবং ট্যাক্স বলতে একই সিমিলার অর্থে ব্যবহার করা হচ্ছে। আপনি যদি কোনো সংজ্ঞা বুঝতে চান বা কোনো বিষয় বুঝতে চান, তাহলে আমাদের এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর সেকশন 2-তে যাবেন। এই সেকশন 2-তে আমাদের প্রায় 95টি সংজ্ঞা দেয়া হয়েছে। সেই সংজ্ঞার মধ্যে সকল কিছু আপনি পেয়ে যাবেন। তো এই ডেফিনিশন গুলো আপনার জন্য খুবই প্রয়োজন। এগুলো আমি আমার বইতে যে সকল প্রয়োজনীয় ডেফিনিশন সেগুলো নিয়ে আসছি। টোটাল কমপ্লিট আছে ইনশাল্লাহ। যে অনেকে প্রশ্ন করেছেন যে এটা কমপ্লিট বই কিনা, হ্যাঁ কমপ্লিট বই। এখন নতুন যে আমার এডিশন আসছে সেখানে একটি পার্ট হচ্ছে পার্সোনাল ট্যাক্সের পার্ট, একটি পার্ট হচ্ছে কোম্পানি ট্যাক্সের পার্ট। একটু বড় আকারে হচ্ছে বইটা। খুবই প্র্যাকটিক্যাল বেসিসে বই লেখা হয়েছে। যেহেতু আমি অন্তত প্র্যাকটিসের মাধ্যমে শেখা এটাকে বিলিভ করি, সে কারণে ওইভাবে লেখা। অসংখ্য এক্সাম্পল আছে এবং প্রতিটি ধারার সাথে বুঝে নিন এরকম একটি অপশন দিয়ে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যাতে সহজে আপনি ওই সেকশনটাকে বুঝতে পারেন। তাহলে আয়কর আইনে আয়কর বলতে বোঝাচ্ছে যে আয়ের উপর কর। অর্থাৎ এই আইনের অধীনে আপনি যে সমস্ত কর পরিশোধ করবেন কিসের উপর, যেমন আয়ের উপর কর আপনি পরিশোধ করেন এই আইনের অধীনে। আপনি জরিমানা পরিশোধ করেন যদি ডিলে রিটার্ন সাবমিশন হয়। আপনি সুদ পরিশোধ করেন, আপনি বিভিন্ন ফি পরিশোধ করেন। যেমন অ্যাপিল করতে গেলে আপনাকে ফি দিতে হয়, ট্রাইব্যুনাল করতে হলে ফি দিতে হয়, এডিআর করতে হলে আপনাকে ফি দিতে হয়, হাইকোর্ট করতে হলে ফি দিতে হয়। এই সবগুলো কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় ভুক্ত। আর এগুলো এক প্রকার ইনকাম ট্যাক্স, যেহেতু ইনকাম ট্যাক্স আইনের মাধ্যমেই আপনি এগুলো পে করতেছেন। এরপর সারচার্জ। সারচার্জকে আমরা জানি যে এখন বর্তমান যেই 2000, হ্যাঁ ফার্মের রিটার্নের সমাধান আছে আমাদের বইতে। না, আমাদের 2023-24-এর বইটি ছিল শুধুমাত্র পার্সোনাল ট্যাক্সের উপরে। আমাদের এখনের বইটি পার্সোনাল এবং কোম্পানি ট্যাক্সের উপরে ডিটেলস। ফার্মের রিটার্নও আছে, একটা পার্ট আছে পার্টনারশিপ ফার্মের রিটার্ন। এরকম ভাবে প্রতিটা রিটার্ন প্রায় এখানে 30টার মতো রিটার্ন প্র্যাকটিস আছে। ঠিক আছে, এগুলো আমাদের এখনো সেল শুরু হয়নি, আমাদের আগামী মাসে থেকে সেল শুরু হবে। আর এখানে সারচার্জ, এখন নতুন আইনে কিন্তু সারচার্জের পরিবর্তন আসছে, আপনারা দেখেছেন কিনা 2024 সালের আইনে। এখানে 4টি কারণে একজন ব্যক্তির উপর সারচার্জ দিতে হয়। সারচার্জ মানে হচ্ছে অ্যাডিশনাল ট্যাক্স, ট্যাক্স অন ট্যাক্স। এটা 4টি কারণে একজন ব্যক্তিকে সারচার্জ দিতে হয়, যা হয়তো পরবর্তী লেকচারে আমরা ডিটেলসে দেখবো সারচার্জটা কি। তাহলে দেখেন, এই ইনকাম ট্যাক্স আইনে আপনাকে মূলত আয়ের উপর ট্যাক্স দিতে হয়, আপনাকে জরিমানা দিতে হয়, সুদ দিতে হয়, ফি দিতে হয় এবং সারচার্জ দিতে হয়। এই 5টা জিনিস আপনাকে পরিশোধ করতে হতে পারে। আর এই 5টা জিনিসকেই ইনকাম ট্যাক্স বলছে, এটা আয়কর। আয়কর বলতে মূলত আমরা এই কোর্সটা ট্যাক্স লয়ারদের জন্য বিষয়টা এরকম না, যারা ট্যাক্সের প্রতি আগ্রহ আছে, যিনি ট্যাক্সে কাজ করতে চান, অথবা যিনি নিজের রিটার্ন নিজে করতে চান, অথবা কোনো বিজনেসম্যান কর্পোরেট যারা করতে চান, অথবা ট্যাক্সে যারা এক্সাম দিবেন, টিএলপি অথবা আইটিবি যে কোনো এক্সাম হবে, এক্সাম দিবেন, সকলের জন্য কোর্সটি। কারণ এমন ভাবে সাজানো হয়েছে, আমি একদম বেসিক এবং প্র্যাকটিস দুইটাকে খুব সহজ ভাষায়, এই জটিল বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা কোর্সে থাকলে বুঝতে পারবেন কতটা সহজ ভাষায় আমরা এটাকে শেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে আমরা ইনকাম ট্যাক্স কি, এই বিষয়টা আশা করি ক্লিয়ার হলাম, যে ইনকাম ট্যাক্সটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন আসেন, আমাদের ইনকাম ট্যাক্সে যখন আমরা কাজটা শুরু করি, তখন আমাদের প্রথম যে কাজটা করা লাগে এটা হচ্ছে আমাদের ট্যাক্স রিটার্ন ফর্ম ফিল আপ করা। যদি সহজ ভাষায় বলি, আপনাকে ক্লায়েন্টকে যে সার্ভিসটি দিতে হবে, বা আপনি ইনকাম ট্যাক্সের কি কাজ করবেন, একদম প্রাইমারি স্টেজে আপনাকে যেটা করতে হবে, আপনার রিটার্নটা সুন্দর করে প্রিপেয়ার, রিটার্ন তৈরি, পার্সোনাল রিটার্ন তৈরি করা। হয়তো কোম্পানি রিটার্ন প্রথম দিকে আপনার আসবে না, তো আমরা ধরে নিচ্ছি প্রথমে আপনার কাছে যে কাজটি আসবে বা আপনি যে কাজটি করবেন, এটা হচ্ছে আপনার একটি পূর্ণাঙ্গ রিটার্ন তৈরি করা। এখন রিটার্ন বলতে কি বোঝায়? রিটার্ন বলতে বোঝায় যে একজন ব্যক্তি বা একজন করদাতা তার আয়, ব্যয়, সম্পদ, খরচ, সকল কিছুর হিসাব এনবিআর এর কাছে নির্ধারিত ফরম্যাটে উপস্থাপন করা।
তাহলে এখানে আমরা শুধুমাত্র ইনকাম ট্যাক্স বলছি, ইনকামের উপর ট্যাক্সের হিসাব দিব, বিষয়টা এরকম নয়। বরঞ্চ ইনকাম ট্যাক্সের হিসাব তো দিবই, পাশাপাশি আমার বিনিয়োগের হিসাব দিব, আমার সোর্স অফ ফান্ডের হিসাব দিব, যে আমি কি এটা বৈধ উপায়ে উপার্জন করেছি, এটা কি আমার বাংলাদেশে অবস্থিত নাকি বাংলাদেশের বাইরে সম্পত্তি, কিভাবে আসছে, কত ব্যয় হয়েছে, এটা প্রপারলি আছে কিনা, এই সকল হিসাব আমাকে খোলাসা করতে হবে। যেমন আমরা কালো টাকা বলি, সাদা টাকা বলি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে টাকাটার সোর্স অফ ফান্ডের আমার কাছে ব্যাখ্যা নাই, অথবা আমি যে ব্যাখ্যা দিচ্ছি এটা সন্তোষজনক নয়, যে টাকার ট্যাক্স আমি পরিশোধ করে ফাইলে দেখাতে পারিনি, এই টাকাটাই মূলত কালো টাকা। তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন মনে হচ্ছে এনবিআর কর্তৃক নির্ধারিত একটি ফর্ম, সেই ফর্মে এনবিআর যে সকল তথ্য চেয়েছে সেই সকল তথ্য আপনাকে পূরণ করে দিতে হবে। এখন যদি আপনি চিন্তা করেন আমি নিজের মতো করে এনবিআর এ আমার হিসাবটা উপস্থাপন করবো, এই সুযোগ দেয়। এনবিআর প্রতিটি কলাম, প্রতিটি খাতের বিবরণ সহ আপনাকে এটা সাবমিশন করতে হবে। তার মানে আমাদের আইন অনুসারে আমাদের এই ফর্মে আপনার দেশে দেশের বাইরে যে সকল সম্পত্তি আছে সকল সম্পদ প্রদর্শন হবে, যত আয় আছে সকল আয় প্রদর্শন হবে, যত বিনিয়োগ আছে সেই বিনিয়োগগুলো আপনাদের প্রদর্শন করতে হবে, আপনার জীবন যাপন সংক্রান্ত যতগুলো খরচ আছে সেই খরচগুলো আপনার রিটার্নে দেখাতে হবে। এটা কমপ্লিট রিটার্নে এই সকল বিষয় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রথম যে কোশ্চেনটা আমরা সম্মুখীন হই, এটা হচ্ছে একটা করদাতা এসে বা যার টিন আছে সে এসে প্রথমত বলে যে আমার কি এই রিটার্ন সাবমিশন করা জরুরি, রিটার্ন সাবমিশন না করলে করলে কি আমি অসুবিধায় পড়বো কিনা। অর্থাৎ সবাই কিন্তু ট্যাক্সটাকে একটু ভয় পায়, পিছিয়ে যেতে চায়, ট্যাক্স দিতে চায় না। দেখেন, বর্তমানে আমাদের 1 কোটি প্লাস করদাতা হয়েছে, এবং সহজ ভাষায় বলে যে আমাদের অতি সত্বর 1 কোটি প্লাস অ্যাক্টিভ করদাতা হবে, রিটার্ন দাতা হবে। গভর্নমেন্ট এমন পলিসি করেছে, যেভাবে করজালকে বিস্তৃত করতে চাচ্ছে সেই অনুপাতে আমাদের 1 কোটি প্লাস ট্যাক্স পেয়ার হবে, রিটার্ন দাতা হবে। এখন করদাতা বলতে তো যাদের টিন আছে, টিনধারী ব্যক্তিকে বোঝাচ্ছে যে 1 কোটি প্লাস ব্যক্তি টিন আছে। কিন্তু অনেক ব্যক্তি আছে টিন থাকা সত্ত্বেও তারা ট্যাক্স সাবমিশন করে না। এখন মাত্র প্রায় 40 লাখের কাছাকাছি মানুষ ট্যাক্স রিটার্ন সাবমিশন করছে গত বছর। তার মানে ম্যাক্সিমাম টিন হোল্ডার দাঁড়ি, প্রায় 60% টিন হোল্ডার দাঁড়ি, তারা এখনো তাদের ট্যাক্স রিটার্ন সাবমিশন করে না। এখন এখানে তারা প্রশ্ন করে যে আমাকে আসলে কি ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হবে কিনা। এটাকে আমরা দুটো ওয়েতে তার কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। 1 নম্বর হচ্ছে, আমাকে আমাদের এখন যে কোর্সটা চলতেছে এটা মূলত অনলাইন বেসিসে চলবে। এখানে আমরা টোটাল ডিটেলস ট্যাক্স রিটার্ন গুলো দেখাবো। আমরা বেসিক্যালি এই কোর্সেই প্রায় 14-15টা রিটার্ন প্র্যাকটিস করি। এখন কিন্তু আজকে কিছু বেসিক আলোচনা হচ্ছে, এই আলোচনার ভিত্তিতেই আমরা রিটার্ন গুলো দেখবেন। যে আমাদের এখানে ফরম্যাট গুলো আছে, কেস স্টাডি আছে, আমি দেখাবো আপনাদেরকে, এগুলো সবই প্র্যাকটিস করা। তাহলে আমাদের যে কোশ্চেনটা করে সেই কোশ্চেনের অ্যান্সারটা আমরা দুই ভাবে দিতে পারি, যে আপনাকে একটা হচ্ছে ইনকামের বেসিসে আপনাকে রিটার্ন দিতে বাধ্য হতে পারে। যেমন যদি কোনো পুরুষের 3.5 লাখ টাকার উপরে ইনকাম হয় সে রিটার্ন দিতে বাধ্য, মহিলার 4 লাখ টাকার উপরে ইনকাম হয়, এরকম একটি স্ল্যাব আছে। এর উপরে ইনকাম হলে আপনাকে ট্যাক্স রিটার্ন দিতেই হবে। আরেকটি হচ্ছে, আপনার এরকম কোনো স্ল্যাব নাই, ইনকাম যাই হোক না কেন, ইনকাম যাই হোক না কেন আপনাকে ট্যাক্স রিটার্ন দিতে হতে পারে, যদি আপনি গভর্নমেন্টের কিছু সার্ভিস বা সেবা গ্রহণ করতে চান। এখন বর্তমানে 50টির মতো সেবা আছে, যে সার্ভিস গুলো গ্রহণ করতে হলে আপনাকে ট্যাক্স রিটার্ন দিতে হবে। যেমন ধরেন আপনি জমি বিক্রি করবেন, ট্যাক্স রিটার্ন দিতে হবে। আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনাকে ট্যাক্স রিটার্ন দিতে হবে। আপনি ব্যাংক থেকে লোন নেবেন, ট্যাক্স রিটার্ন দিতে হবে। আপনি সঞ্চয়পত্র কিনবেন, 5 লাখের উপরে, ট্যাক্স রিটার্ন দিতে হবে। এভাবে করে গভর্নমেন্ট এই কর জালকে সম্প্রসারণ করছে।
সম্প্রসারণ বলতে তারা বোঝাচ্ছে যে আপনাকে গভর্নমেন্টের যে কোনো সার্ভিস, যেমন এরপরে এখন আসতেছে বাড়ির মালিক যারা আছে, বিদ্যুৎ বিল বন্ধ হয়ে যাবে যদি আপনি ট্যাক্স রিটার্ন সাবমিশন না করেন। তার মানে আপনার বাড়িতে ইলেকট্রিক কানেকশনের জন্য এই ট্যাক্স রিটার্ন দিতে হবে, আপনার গ্যাস কানেকশনের জন্য ট্যাক্স রিটার্ন দিতে হবে, আপনার দোকানে বিজনেস করতে হলে ট্যাক্স রিটার্ন দিতে হবে। এরকম ভাবে সার্ভিস গুলোকে গভর্নমেন্ট বাড়াচ্ছে। এখন 50টি সার্ভিসের কথা বলছে, ওদের ভবিষ্যতে এই সার্ভিসের সংখ্যা আরো বাড়বে। এর অর্থ হচ্ছে একজন ব্যক্তিকে কোনো না কোনো ভাবেই গভর্নমেন্ট ট্যাক্সের আওতায় নিয়ে আসবে। এই জন্য কিন্তু তারা টিআরপির কথা বলতেছে, ট্যাক্সের এক্সপার্টদের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। এবং এই প্রফেশনে এখন যারা আসবেন, সহজ কথা, তাদের কিন্তু খুব ভালো ব্রাইট কেরিয়ার হবে, এটা নিশ্চিত। কারণ এটার ডিমান্ড সবসময় বাড়ে। আপনাকে দেখতে হয় একটা প্রফেশন চুজ করার এটার ফিউচার ডিমান্ডটা কেমন। তো এই প্রফেশন এক্সপার্টিস যদি থাকেন যারা, ডিমান্ড কিন্তু আস্তে আস্তে রেইজ হচ্ছে। তাহলে এই প্রফেশনে আপনি আসতে পারেন, এটাকে আমি সাজেস্ট করেছি। আমাদের কোর্সে অনেকে কোশ্চেন করতেছেন, আমাদের কোর্সে সকল স্লাইড শিট এবং আমাদের আহ, এখানে যতগুলো রেকর্ড হচ্ছে, অর্থাৎ আমার আমার এই কোর্স কিন্তু এখন রেকর্ড হচ্ছে, এগুলো আমরা আমাদের একটা ওয়েবসাইট আছে এই ভিডিওগুলো দেওয়ার জন্য, এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব। যারা অ্যাডমিশন নিয়েছে তারা কিন্তু আমাদের যে সিক্রেট গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা সকল ইনফরমেশন, আমাদের শিট, এগুলো আজকের থেকে আপনাদের প্রোভাইড হবে। যেহেতু আজকে আমাদের অ্যাডমিশন লাস্ট ডে, আজকে অ্যাডমিশন কমপ্লিট হবে। অ্যাডমিশন হওয়ার পরে আপনারা আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হবেন, সেখানে সকল ডকুমেন্ট এবং আমাদের পরিপত্র থেকে শুরু করে যত ডকুমেন্ট আছে শিট সহ সবগুলো আমরা এখানে প্রোভাইড করব। এরপরে হচ্ছে আমরা আমার যে রেকর্ডেড ভার্সন যে ক্লাস, এই রেকর্ডেড ভার্সন স্লাইড সবকিছু ইনশাল্লাহ দিয়ে দিই। হ্যাঁ, একজন প্রশ্ন করছেন কলেজ শিক্ষক, আমি এই কোর্সটি আমার জন্য প্রযোজ্য হবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার জন্য। এই কারণে বলি, আপনি একটা শিক্ষকতা প্রফেশনে আছেন, যেমন আমি একসময় শিক্ষকতা করেছি। সো তখন আমাদের অনেক সময় আমরা টিউশনি করাই বা আমাদের অনেকটা টাইম থাকে, আমি যদি এই কাজটা শিখতে পারি, একজন শিক্ষকের কিন্তু রিটার্ন দিতে হয়, তো নিজে রিটার্ন দেওয়া যাবে, পাশাপাশি অন্যরা আমার কাছে সহযোগিতা নিতে পারবেন। তাহলে আমি কিন্তু এখান থেকে একটা বাড়তি ইনকাম আমার তৈরি হবে, এবং আপনি এর পরবর্তীতে টিআরপি হিসাবে লিস্টেড হতে পারবেন, এই সুযোগও আছে। তাহলে আমরা যদি অল্টারনেটিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে চাই, তাহলে এটা একটা ভালো সোর্স হতে পারে। তো এখান থেকে আপনি আশা করি যে এই কোর্স করে আপনি যদি আপনাকে কাজে লাগাতে চান, কাজে লাগাতে পারেন। এখন এই যে রিটার্নের কথা বললাম, ধরেন একজন ব্যক্তি কনফার্ম হলো যে আসলে তার রিটার্নটা সাবমিট করতে হবে, তখন কোশ্চেন আসে যে তাহলে আমি কোন ফর্মে করব বা কিভাবে রিটার্নটি পূরণ করব, আমার জন্য কি ফর্ম আছে। হ্যাঁ, এক্সেল ফরম্যাটে দেওয়া হবে। এখন আমার জন্য ফরম্যাট বলতে কি, এখন আমাদের বর্তমান আইন অনুযায়ী দুইটার রিটার্ন আছে, একটা হচ্ছে IT-11 গ 2023, আর একটা হচ্ছে IT-ঘ 2023। নতুন আইনে আমাদের এই দুইটি ফর্ম আছে, যদিও প্রিভিয়াস আইনে আমাদের আরো কয়েকটি ফর্ম ছিল, বাট নতুন আইনে আমাদের এই দুইটি ফর্ম করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে IT-11 গ 2023, এই ফর্মটা, এই ফর্মটা হচ্ছে সকল ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য। যে কোনো ব্যক্তি চাইলে এই ফর্মে রিটার্ন সাবমিশন করতে পারবে। তার ইনকাম 2 লাখ হলেও পারবেন, 2 কোটি হলেও পারবেন, সম্পদ যাই থাকুক না কেন, সকল ব্যক্তি চাইলে এই ফর্মে রিটার্ন সাবমিশন করতে পারবেন। তাহলে এটাকে আমরা বলছি একটা ইউনিভার্সাল ফর্ম। এইটা আমাদের নতুন আইনে আসছে। আরেকটি ফর্ম হচ্ছে IT-ঘ 2023, এটা সংক্ষিপ্ত একটি ফর্ম নতুন আইনের আলোকে। তবে এই ফর্মটা সকল ব্যক্তি পূরণ করতে পারবে না, এখানে 6টি কন্ডিশন আছে। 6টি কন্ডিশন ফুলফিল করলেই একজন ব্যক্তি এই রিটার্নটি পূরণ করবে। এই ডিটেলসটা আমরা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ আলোচনা করবো। এই ফর্মগুলো নিয়ে প্রতিটি কলাম নিয়ে আমরা ভেঙে ভেঙে আলোচনা করবো, যে ফর্মের প্রতিটি পার্ট, প্রতিটি কলামে কি কি থাকে, এই বিষয়গুলো আমাদের কোর্সে আলোচনা। এছাড়াও এই আইন অপশন দেওয়া আছে, একজন ব্যক্তি চাইলে পুরাতন ফর্মে যেগুলো আছে, যেমন আমাদের পূর্বে 5টি ফর্ম ছিল, এই 5টি ফর্মের যে কোনো একটিতে রিটার্ন সাবমিশন করতে পারবেন, এই সুযোগ দেওয়া হয়েছে। বাট কন্ডিশন একটা, আফটার কারেকশন। ঠিক আছে,
এই ফর্মগুলো 2023 সালের আইন অনুযায়ী কারেকশন করে দিতে হবে। তো এটা একটা জটিল বিষয়। আপনি ওই ফর্মটা নতুন করে কারেকশন করে আপনার ওই ফর্মে রিটার্ন সাবমিশন করতে পারবেন। তো এই কারেকশন করার তো আপনার প্রয়োজন নাই, যেহেতু নতুন ফর্ম আসছে আপনি এই ফর্মে প্র্যাকটিস শুরু করেন। প্রিভিয়াস ফর্মে কারেকশন করতে গেলে ইনকাম সোর্স, তারপর সেকশন, সবগুলোই চেঞ্জ করতে, আমি দেখেছি সবগুলোই এই নতুন আইনের সাথে অনেক জায়গায় কনফ্লিক্ট আছে। তা সেই ফর্মে আমাদের রিটার্ন সাবমিশন করার প্রয়োজন নাই, এত কারেকশন করে রিটার্ন সাবমিশন করার প্রয়োজন নাই। অনেকেই উইদাউট কারেকশন ছাড়া পুরাতন ফর্মে রিটার্ন সাবমিশন করছেন। এটা কিন্তু আইন পারমিট করে না, তারা না বুঝে এই কাজগুলো করছেন। তো আমাদের এখানে আর সতর্কতা অবলম্বন করতে হবে। তার মানে আমাদের উচিত হচ্ছে নতুন ফর্মে রিটার্ন সাবমিশন করা, অর্থাৎ নতুন যে আমাদের দুটো ফর্ম আছে এই দুটো ফর্মের যে কোনো একটাকে চুজ করে আমাদের রিটার্ন সাবমিশন করা। এই রিটার্নে আমাদের কি কি থাকবে? এই রিটার্নের বেসিক পার্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে রিটার্নের মূল পার্ট, যেখানে ট্যাক্সের হিসাব থাকে, বিনিয়োগের হিসাব থাকে। আরেকটা হচ্ছে আমাদের সম্পদ এবং দায়ের হিসাব থাকে। আরেকটা হচ্ছে জীবনযাত্রার খরচের হিসাব থাকে। তো এই তিনটা পার্ট আছে, আমরা রিটার্নটা দেখব একটু। রিটার্নটা দেখি যে নতুন যে দুইটা ফর্ম আছে, অর্থাৎ ফর্ম দুইটা আমরা একটু দেখি। যে এই যে যে ফর্মটা আমরা দেখি, যে এটা হচ্ছে IT11 গ 2023 সালের যে ফর্ম, এটা হচ্ছে সকল ব্যক্তি করদাতার জন্য এই ফর্মটা। এই ফর্মটা আমরা যে কোনো ব্যক্তি, এখানে লেখা আছে স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন, সকল ব্যক্তি করদাতা চাইলে এই ফর্মটি ইউজ করে তার রিটার্নটি সাবমিশন করতে পারবেন, সেখানে কোনো বাধা নেই। তাহলে এই ফর্মটা আমাদের একটা ফর্ম দেখলাম। এরপর আমাদের আরেকটি ফর্ম আছে, যেটা বললাম যে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য না, বাট সেখানে আমাদের কয়েকটা কন্ডিশন আছে, 6টা কন্ডিশন ফুলফিল করলে একজন ব্যক্তি তিনি এই রিটার্নটি ফিল আপ করতে পারেন। এখন এই যে রিটার্ন গুলো আমরা ফিল আপ করবো, সেখানে আমাদের আসলে কিভাবে শুরু করা উচিত রিটার্নটি, বা কোন কলামে কি থাকে, এগুলো আমাদের একটু দেখা দরকার। আমরা যদি ধরেন একটু আপনাদের সাথে করি যে আমরা এই রিটার্ন গুলো কিভাবে ফিল আপ করবো, কোন কলামে কি লিখবো, আমাদের এই বইগুলোতে কিন্তু এটার স্পষ্ট ব্যাখ্যাও আমি দিয়েছি। এবং যেমন এই যে রিটার্ন ফর্ম পূরণ করার কৌশল, কিভাবে আমরা রিটার্ন ফর্ম গুলো পূরণ করব, কোন ফর্মটা পূরণ করব, কিভাবে পূরণ করব, এই ডিটেলস কিন্তু আমাদের বইতে আছে। এখানে এই একটা ফর্ম নিয়ে আসা হয়েছে, এর প্রতিটি কলাম আমাদের কি কি লিখতে হবে, এভাবে প্র্যাকটিক্যালি প্রতিটি কলামের ব্যাখ্যা আমাদের এখানে আছে। তো এগুলো আমরা ধীরে ধীরে কোর্সে দেখাবো। এর প্রতিটি কলামের ব্যাখ্যা আছে এবং এটা পূরণ করেও দেওয়া আছে। এরপর আমরা যে প্রাথমিক বিষয়গুলো আজকে আলোচনা করতেছি, এটাও ফার্স্ট লেকচারে আমাদের আছে। তাই এই সকল বিষয়গুলো আমরা কোর্সে ডিটেলসে ইনশাল্লাহ নিয়ে আসবো। ওকে। এখন আমাদের যে কথা ছিল রিটার্ন আমাদের দাখিল করতে হবে, এখন কথা হচ্ছে যে আমরা কোন পদ্ধতিতে রিটার্ন দাখিল করব। আমাদের এখন বর্তমান আইনে রিটার্ন দাখিলের পদ্ধতি হচ্ছে, যদি আমি বলি রিটার্ন দাখিলের পদ্ধতি হচ্ছে মাত্র একটা। আগে কিন্তু আইনে কয়েকটি পদ্ধতি ছিল, আপনি জানেন যে সাধারণ পদ্ধতির নামে একটা পদ্ধতি ছিল, সেই পদ্ধতি আমরা রিটার্ন দাখিল করতে পারতাম, সুযোগ ছিল। কিন্তু বর্তমান আইনে সেই পদ্ধতি আর নাই। এখন আমাদের রিটার্ন দাখিল করতে হবে শুধুমাত্র সেলফ রিটার্নের মাধ্যমে। সেলফ বলতে কি বোঝায়? স্বনির্ধারণী পদ্ধতি, যেখানে আমি আমার আয়, ব্যয়, সম্পদ সকল হিসাব আমি নিজে করে সাবমিশন, এটা হচ্ছে স্বনির্ধারণী পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের রিটার্নটি সাবমিশন করতে হবে। ওকে। এবং যদি প্রশ্ন আসে যে আপনি কখন রিটার্ন সাবমিশন করবেন,
তখন আমাদের রিটার্নটি সাবমিশন করতে হবে বিফোর ট্যাক্স ডে। কারণ কি, যদি ট্যাক্স ডের পূর্বে আমরা রিটার্নটি সাবমিশন করি তাহলে আমরা আইনের সকল ফ্যাসিলিটি, সকল সুযোগ নিতে পারব। আর ট্যাক্স ডে বলতে আমরা বুঝি 30শে নভেম্বর। অর্থাৎ যদি 2024-25 কর বর্ষে রিটার্ন কেউ সাবমিশন করতে চায়, এই যে 1 জুলাই থেকে শুরু হয়েছে, 30শে নভেম্বর পর্যন্ত সাবমিশন করার তার জন্য সুযোগ। তবে এর পরেও আমরা রিটার্ন সাবমিশন করতে পারবো, সেখানে আমাদের ট্যাক্স বার্ডেনটা বেড়ে যাবে, আমাদের ট্যাক্স ক্যালকুলেশন হবে 174 সেকশন অনুযায়ী। সেখানে আমাদের ট্যাক্সের রেয়াত, অব্যাহতি, এগুলো আমাদের পাওয়ার সুযোগ নেই, এবং আমাদের 2% হারে প্রতি মাসে জরিমানা করতে হয়, যেটা আগে 4% ছিল। অর্থ আইন 2024-এ 2% করা হচ্ছে। আমরা প্রতিটি জায়গায় কোন কোন পরিবর্তনগুলো এসেছে সবগুলোই কিন্তু আমরা ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছি। এখন আমরা রিটার্নটি কিভাবে সাবমিশন করব? সাবমিশনের 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনি আপনার সার্কেলে যে নির্ধারিত সার্কেল জন্য রিটার্ন সাবমিশন করে দিবেন ম্যানুয়াল পদ্ধতিতে। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি সেই সময়ে বাহিরে অবস্থান করেন তখন আপনি আমাদের যে এম্বাসি আছে সেখানে আপনি রিটার্ন সাবমিশন করলে বাংলাদেশে রিটার্ন সাবমিশন করেছেন বলে ধরা হয়। এছাড়া আমাদের নতুন ই রিটার্ন, এটা কিন্তু সফটওয়্যারটা অলরেডি ওপেন হয়েছে, ই রিটার্নের মাধ্যমে ঘরে বসেই এখন রিটার্ন সাবমিশন করার সুযোগ আছে। এরপরে রিটার্নের মূল বিষয়গুলো আমরা আসব, যে রিটার্নে আমাদের কি পার্ট থাকে, যেমন কর বর্ষটা কি, আয় বর্ষটা কি, প্রতিটি পার্ট নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখি একটা বিষয় একটু আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে 2024-25 যে পরিবর্তনগুলো আসছে তার মধ্যে আমাদের একটি কমন চেঞ্জ আসছে, ট্যাক্স রেট। অনেক জায়গায় চেঞ্জ আসছে, যেমন সার চার্জেস চেঞ্জ আসছে, তারপর হাউস রেন্ট ইনকামে চেঞ্জ আসছে, অসংখ্য জায়গায় কিন্তু পরিবর্তনগুলো আসছে। এবং গত 1 আগস্ট আমাদের একটি স্পষ্টীকরণ ব্যাখ্যাও আসছে, আপনি দেখছেন কিনা, যে কিছু ব্যাংক নিয়ে কনফ্লিক্ট ছিল, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, 4টি ব্যাংক নিয়ে কনফ্লিক্ট ছিল। এটার উপর কিন্তু এনবিআর একটি স্বতঃস্ফূর্ত ভাবে এটাকে ব্যাখ্যা দিয়েছে যে এই ব্যাংকগুলোর ট্যাক্সের হিসাবটা কিভাবে হবে। তাহলে এরকম ভাবে প্রতিনিয়ত অনেক ইনফরমেশন কিন্তু আমাদের আপডেট হয়েছে, সেই আলোকে আমাদের রিটার্ন গুলো তৈরি করতে হবে। তা আমাদের আমাদের এই কোর্সে আমরা ই রিটার্ন আছে, এই কোর্সের মধ্যে আমরা এই রিটার্নটাই দেখাবো। আমাদের বর্তমানে ট্যাক্স রেটটা হচ্ছে, আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি, 2024-25-এর যে কর হার, এখানে হচ্ছে প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত শুনলে এটা আগের মতোই আছে। অর্থাৎ একজন ব্যক্তি যদি 3.5 লাখ টাকা ইনকাম করে তার ট্যাক্স আসবে শূন্য, তার কোনো ট্যাক্স দিতে হবে না। এইটা কি বলছে, ইকুইটি বেসড ট্যাক্স, যে সকল ইনকামের উপর ট্যাক্স নেই, তার ইনকাম একদমই কম, 3.5 লাখ টাকা তার সেভ করার সুযোগ থাকে না, এটা হয়তো খরচের জন্যই লেগে যায়, অতএব এটার উপর তার কোনো ট্যাক্স নেই। দ্বিতীয় হচ্ছে, 3.5 লাখ তো তার ট্যাক্স অব্যাহতি, এটার পরবর্তী 1 লাখ, অর্থাৎ 3.5 লাখের পরবর্তী 1 লাখে 5,000 টাকা ট্যাক্স। তার মানে 3.5 আর 1, যদি ইনকাম হয় 4.5 লাখ টাকা, ট্যাক্স হবে এই ব্যক্তির 5,000। তাহলে 4.5 লাখ টাকা আমাদের হিসাব হয়ে গেল। দেখেন, এটা হচ্ছে স্ল্যাব রেট। স্ল্যাব মানে কি, যেটা হিসাব হবে এটা বাদ। যেমন প্রথমে 3.5 লাখ টাকা হিসাব হয়েছে, এটা বাদ। এরপরে পরবর্তী 1 লাখের হিসাব হয়েছে, তার মানে টোটাল আমাদের 4.5 লাখ টাকা হিসাব হয়েছে। 4.5 লাখ টাকায় টোটাল ট্যাক্স আসছে 5,000 টাকা, কমপ্লিট। ওকে, এই 4.5 লাখের পরবর্তী 4 লাখ, তাহলে 4.5 লাখের সাথে পরবর্তী কত লাখ, 4 লাখ, এটা ট্যাক্স রেট হচ্ছে 10%। তাহলে 4 লাখে 10% করলে আসে 40,000, এখানে 40,000 টাকা আমাদের আসবে। তাহলে 8.5 লাখ টাকায় টোটাল ট্যাক্স হবে কত, আগে ছিল 5,000 আর এখানে আসছে 40,000, তাহলে টোটাল ট্যাক্স হবে 45,000 টাকা। অর্থাৎ একজন ব্যক্তি যদি 8.5 লাখ টাকা ইনকাম করে, তার ট্যাক্স হচ্ছে 45,000 টাকা। এগুলো আপনাদের মোটামুটি আহ একদমই ক্লিয়ারলি মুখস্থ হয়েছে। এরপরে 8.5 লাখ থেকে এই পর্যন্ত হিসাব ক্লিয়ার, সমাপ্ত। এর পরবর্তী 5 লাখ, এটা হচ্ছে 15% ট্যাক্স রেট। তাহলে 5 লাখে যদি আমরা 15% করি তাহলে আসে 75,000। আগে ছিল আমাদের 45,000,
আর এই 5 লাখে আমাদের আসছে 75,000। তার মানে আমাদের এখানে ট্যাক্স হচ্ছে 45 আর 75, মানে 1,20,000 টাকা। তাহলে একজন ব্যক্তির ইনকাম যদি এই 8,50,000 প্লাস 5 লাখ, মানে 13,50,000 হয়, তাহলে বর্তমান রেট অনুযায়ী তার ট্যাক্স হচ্ছে 1,20,000। এটা হচ্ছে 2024-25। আবার 25-26-এর রেটও কিন্তু গভর্নমেন্ট অলরেডি পাবলিশ করেছে, যা আপনারা জানেন। এরপর 13,50,000-এর পরবর্তী 5 লাখ, অর্থাৎ এই পর্যন্ত হিসাব শেষ। এর পরবর্তী 5 লাখ, এটা হচ্ছে 20% রেট, সেখানে হচ্ছে 1 লাখ টাকা। তার মানে 13 আর 5 18, 18,50,000-এ একজন ব্যক্তির ট্যাক্স আসবে। টোটাল আগে ছিল 1,20,000, আর এখানে আসছে 1 লাখ, টোটাল 2,20,000 টাকা তার ট্যাক্স আসবে। এর পরবর্তী এই ব্যক্তি যত ইনকাম করবে, সেই ইনকামের উপর তার ট্যাক্স হচ্ছে 25% ফ্ল্যাট রেট। তাহলে যদি একজন ব্যক্তি ধরেন 19,50,000 টাকা ইনকাম করে, তাহলে তার ট্যাক্স কি হবে? আমরা জানি 18,50,000 পর্যন্ত হিসাব করলে 2,20,000, আর বাকি 1 লাখে হচ্ছে 25,000, তাহলে 2,45,000 টাকা তার ট্যাক্স। এভাবে সহজে আমরা হিসাব করতে পারি। যদি ডিটেলসটা আমি একটু দেখাতে চাই, আর যে ট্যাক্সের হিসাবটা আসলে কিভাবে হয়, এটার পদ্ধতি কি, আমাদের এখানে কয়েকটি বিষয় জড়িত ট্যাক্সের হিসাব করার ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে ট্যাক্স এক্সাম্পশন, এখানে কিছু পরিবর্তন আছে। এরপর হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স, একটা স্ল্যাব রেট ট্যাক্স আছে, এরপর হচ্ছে ফ্ল্যাট রেট। এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। আমি যদি আপনাদের সাথে একটু এই বিষয়টা দেখাই। আমাদের কর হারটা কিভাবে কাজ করে, আমি একটু বই থেকে দেখাচ্ছি। দেখেন, প্রথমত এই আমাদের আয়কর নির্ণয়ের জন্য যে কাজটি করতে হয়, এটা হচ্ছে আমাদের প্রথমে বুঝে নিতে হয় যে আমাদের করমুক্ত সীমা কত। এখন আমাদের আইনে, নতুন আইনে আমরা জানি করমুক্ত সীমা দেওয়া আছে, যে পুরুষের ক্ষেত্রে 3.5 লাখ টাকা, এটা আমাদের দেওয়া আছে। 3.5 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো ট্যাক্স নাই, ট্যাক্স অব্যাহতি আছে। মহিলার জন্য 4 লাখ টাকা, তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী এদের জন্য 4,75,000, গেজেট মুক্তযুদ্ধ হত মুক্তযুদ্ধ 5 লাখ টাকা। এরকম ভাবে আমাদের ট্যাক্স রেট দেওয়া আছে, স্ল্যাব দেওয়া আছে। এটার উপরে ইনকাম করলে একজন ব্যক্তিকে ট্যাক্স পে করতে হবে। তাহলে প্রথমত আমাদের নির্ণয় করতে হবে একজন ব্যক্তির করমুক্ত সীমা। যদি একজন ব্যক্তির ইনকাম হয় পুরুষের 3 লাখ টাকা, তো ট্যাক্সের হিসাব করারই প্রয়োজন নাই। এরপরে আমাদের নির্ণয় করতে হবে ট্যাক্সের রেট, যেটা আমি একটু আগে দেখালাম যে কর হারটা কিভাবে আসে। যে প্রথম 3.5 লাখে আমাদের শূন্য, এরকম ভাবে আমাদের একটা স্ল্যাব রেট আছে। তাহলে আমরা স্ল্যাব রেট ধরি হচ্ছে, এখানে টোটালি আমাদের 15 লাখ টাকার একটা স্ল্যাব আছে। অর্থাৎ দেখেন, প্রথমে 3.5 লাখ টাকা করমুক্ত, এটা হচ্ছে করমুক্ত। এরপরে আমাদের 15 লাখ টাকার একটা স্ল্যাব আছে। যেমন প্রথম 1 লাখ, পরে 4 লাখ, পরে 5 লাখ, পরে 5 লাখ। এই যে যে 15 লাখ টাকার আমাদের স্ল্যাব আছে, এই 15 লাখ টাকায় আমাদের ট্যাক্স মূলত 2,20,000। তাহলে স্ল্যাব রেট, আমাদের রেট কয়টা দেখেন, প্রথমে করমুক্ত একটা রেট, এরপরে স্ল্যাব রেট। স্ল্যাব রেটের ট্যাক্স মূলত আমাদের 2,20,000 টাকা, এই 15 লাখের ট্যাক্স সবার জন্য। এরপরে হচ্ছে ফ্ল্যাট, ফ্ল্যাটটাও সবার জন্য 25%। করমুক্ত সীমার ক্ষেত্রে পুরুষ মহিলা অন্যদের পার্থক্য আছে, কিন্তু এই স্ল্যাব রেটে, ফ্ল্যাট রেটে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা ধরতে পারি যে স্ল্যাব রেট হচ্ছে আমাদের 15 লাখ টাকায়, ট্যাক্স 2,20,000 টাকা। এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। এরপরে যা আসবে ইনকাম, এটার উপর ট্যাক্স হচ্ছে আমাদের 25%। অর্থাৎ আমি যদি সহজে বোঝাই বিষয়টা, যে একজন স্বাভাবিক ব্যক্তির করমুক্ত সীমা হচ্ছে 3.5 লাখ, আর স্ল্যাব রেট হচ্ছে 15 লাখ, তাহলে 18,50,000-এ তার ট্যাক্স হয় 2,20,000 টোটাল।
এই ব্যাখ্যাগুলো আমার বইতে দেওয়া আছে, যেটা বাংলাদেশের যে বইগুলো আছে কোনো বইতে এভাবে করে ব্যাখ্যা দেওয়া নাই, যে আমাদের ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন হয়, ব্যাকগ্রাউন্ড কি, এটা হয়তো অনেকে চিন্তাও করেন না। এগুলো আমরা গবেষণা করে বের করেছি। তাহলে আমাদের যদি মহিলা হয় সেক্ষেত্রে দেখেন, এই 4 লাখ আর 15 লাখ, 19 লাখ টাকায় ট্যাক্স 2,20,000। এরপরে যা আসবে 25%, হিসাব করে ফেলবেন। তৃতীয় লিঙ্গ হলে 19,75,000 ট্যাক্স 2,20,000। এরপরে যা আছে 25%। গেজেটভুক্ত যোদ্ধা তো মুক্তিযুদ্ধ হলে তার হচ্ছে 20 লাখে ট্যাক্স 2,20,000, অতিরিক্ত যা হবে তার উপরে ট্যাক্স কত? তার উপরে ট্যাক্স হচ্ছে 25%। তার মানে যদি আমরা চিন্তা করি, জনাব ব্রায়ান সাহেব চাকরি থেকে 9,50,000 টাকা ইনকাম করে, তার ট্যাক্স কত, তখন কিভাবে নির্ধারণ করবো? প্রথমে দেখবো রায়হান সাহেব পুরুষ, তার মানে তার অব্যাহতি আছে 3.5 লাখ টাকা। এরপরে আমরা স্ল্যাব দেখব, যে তার স্ল্যাবটা কত। এখানে আমরা একটা স্ল্যাব উল্লেখ করেছি দেখেন 8.5 লাখ টাকা। আমরা এই স্ল্যাব ধরে তার ট্যাক্সটা ক্যালকুলেশন করব, যে আমাদের ইনকামটা হচ্ছে এই 8.5 লাখের বেশি। তো 8.5 লাখে হচ্ছে ট্যাক্স 45,000, এটা নির্ণয় করব। আর বাকি থাকে কত? 9.5 লাখ টাকা তার ইনকাম, তাহলে 8.5 লাখ টাকা আমরা ট্যাক্স জানি যে 45,000। আর বাকি থাকে 1 লাখ, 1 লাখে হচ্ছে 15%, মানে 15,000। তাহলে তার ট্যাক্সটা সহজে আমরা বের করতে পারি, তার ট্যাক্স হচ্ছে 60,000। এটা হচ্ছে আপনাদের টেকনিক। ঠিক এরকম ভাবে যদি যে কোনো ব্যক্তির একটা ইনকাম আপনি হিসাব করেন, যেমন একজন ব্যক্তি বললেন তার 20,50,000 টাকা ইনকাম, ট্যাক্স কত হবে? তাহলে আমরা জানি এই পুরুষ ব্যক্তি হলে 18.5 পর্যন্ত ট্যাক্স হচ্ছে 2,20,000। আর থাকে বাকি 2 লাখ, 2 লাখ হচ্ছে 50,000, 25% করে। তাহলে আমাদের ট্যাক্স 18, 2,20,000 প্লাস 50,000 টাকা ট্যাক্স, তাহলে 2,70,000 টাকা তার ট্যাক্স হয়েছে। এভাবে করে খুব সহজেই একজন স্মার্ট লয়ার আপনি হতে পারেন। যে কোনো ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞেস করে যে একটা ইনকাম, এটা ট্যাক্স কত, আপনি সহজেই বলতে পারেন। কিন্তু প্রথমে ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলে যে বলেন তো ভাই, আমার ইনকাম তো এবার 20 লাখ টাকা হয়েছে, আমার ট্যাক্স কত আসতে পারে, বা 30 লাখ টাকা হয়েছে, ট্যাক্স কত আসতে পারে? তখন যদি আপনি সঠিকভাবে এটা হিসাব করতে টাইম নেন, বলতে না পারেন মৌখিকভাবে, তাহলে কিন্তু আপনার স্মার্টনেসটা চলে যাবে। এই জন্য আমি এই থিঙ্কিং গুলো করেছি, যে কিভাবে একজন ব্যক্তি একটা ইনকাম থেকে সহজে সে ট্যাক্সটা বের করতে পারে। তো এরকম অনেক বিষয় আছে, যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, প্র্যাকটিসের মাধ্যমে শেখার চেষ্টা করব। আরো অনেক বিষয় আছে। আমরা তো আসলে আজকে প্রাথমিক একটি ধারণা আপনাদেরকে দিয়েছি ট্যাক্স সম্পর্কে। আমরা মূলত কোর্সে যখন যাব, এটার প্রতিটি বিষয় ডিটেলসে ইনশাল্লাহ আলোচনা হবে। এবং সেখানে আপনাদের কোশ্চেন থাকবে। অনেকেই হ্যান্ড রাইজ করে আসছেন, মনে হয় অনেকের কোশ্চেন আছে, আমি একটু তাদের কাছে যাচ্ছি। যেমন এমজি সাগর সোহেল, সাগর হুসাইন, আপনি হ্যান্ড রাইজ করে আছেন। আপনার মাইক্রোফোনটা আনমিউট করে প্লিজ প্রশ্ন করুন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাগর হোসেন। আমার কোশ্চেন সেটা হচ্ছে, যারা ইনকাম করে, ডলার ইনকাম করে, বাইরের দেশ থেকে ডলার ইনকাম করে, তাদের ট্যাক্স দেওয়ার সিস্টেমটা কি? এখানে কয়েকটি বিষয় দেখেন। আমাদের 1 নম্বর হচ্ছে আমাদের আহ, বিদেশ থেকে করযোগ্য আয়ও আছে, বিদেশ থেকে ট্যাক্স অব্যাহতি ইনকামও আছে। প্রথম কথা হচ্ছে, আমাদের যারা আইটি ফ্রিল্যান্সিং করেন, যারা আইটির কাজ করেন, তাদের ইনকাম দেশে হোক অথবা বিদেশে হোক, ডলারে হোক অথবা টাকায় হোক, এই আইটি ফ্রিল্যান্সিং কে আমাদের ষষ্ঠ তফসিলে, আমাদের একটা আইনের তফসিল আছে, ষষ্ঠ তফসিল, যেখানে অব্যাহতি বলা আছে। এই ইনকামকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আরেকজন ব্যক্তি অব্যাহতি সুবিধা পাবেন যার ইনকামটা ফরেন রেমিটেন্স হবে। ডলার এখানে কন্ডিশন না, যার ইনকামটা ফরেন রেমিটেন্স হবে। তো এই ফরেন রেমিটেন্সের আমাদের সেকশন 75 এবং 4টা কন্ডিশন আছে। এই 4টি কন্ডিশন ফুলফিল করলে বিদেশ থেকে একটা ইনকাম ফরেন রেমিটেন্স হতে পারে। আমি সহজে বলি, যদি ওই ব্যক্তি বিদেশে বৈধভাবে কাজ করেন, অর্থাৎ সে বিদেশে গিয়েছেন এবং ওয়ার্ক পারমিট আছে, সে বিদেশে অবস্থান করতেছেন, বা সে অবস্থান বাংলাদেশে না, বিদেশে অবস্থান করে কাজ করতেছেন, এবং তার ইনকামটা বৈধ, এবং তিনি বৈধ উপায়ে অর্থাৎ ব্যাংক এর মাধ্যমে তিনি এদেশে টাকা পাঠান,
তাহলে তার ইনকামটা তার জন্য ট্যাক্স অব্যাহতি থাকে। এর বাইরে স্যার যদি আমি ইনকাম হয় তাহলে এটা বিদেশ থেকে করযোগ্য ইনকাম হিসাবে আপনার স্ল্যাব রেটে ট্যাক্স দিতে হবে। স্যার আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সে আইটি খাত, যেটাকে আপনি বোঝাচ্ছেন, আইটি খাতে যারা কাজ করতেছে তাদের ট্যাক্স দিতে হবে না, কর অব্যাহতি থাকবে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি ইউটিউবিং করি, আমার টাকাটা ডলার এটা হয়েই আপনার প্রমাণ থাকলেই হবে, প্রমাণ থাকলে আপনি ডলারে টাকা পাচ্ছেন, আপনার ট্রেড লাইসেন্স আছে, অথবা ট্রেড লাইসেন্স না থাকলেও সমস্যা নাই। আপনার যদি ব্যাংকিং প্রমাণ থাকে, এটা দিয়ে প্রমাণ করতে পারবেন যে আমি ফ্রিল্যান্সার, আমি ফাইবারে কাজ করি, আমি আপওয়ার্কে কাজ করি, আমি এই কাজগুলো করি। দেন এটা প্রমাণ দিতে পারলে এটা আপনার জন্য অব্যাহতি। এটা কিন্তু ফরেন রেমিটেন্স হিসেবে অব্যাহতি নেই, যে আইটি হিসেবে অব্যাহতি, এটা মনে রাখতে হবে। কারণ আপনার জি ফরেন স্যার। রেমিটেন্সের ওই শর্ত পূরণ হয় না। স্যার আর একটা মিনিট আমি কথা বলি। হুম। উম, ধরেন ধরেন যে এটা হচ্ছে, আমি একটু বলি, আমি হচ্ছে এসএস ফুড চ্যালেঞ্জের ধরেন যে হেড অফ ক্যামেরা এন্ড এডিটিং, সেই সাথে আমি পাশাপাশি ইউটিউবিং করতেছি। তো এইখান থেকে যে ইউটিউব থেকে আমি ভিডিও এডিট করতেছি, শুট করতেছি, আপলোড দিচ্ছি। তো এই আপলোড দেওয়ার পরে এখান থেকে কিছু রেভিনিউ জেনারেট হচ্ছে, আর সেগুলো আমি একটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যম দিয়েই দেশে আনতেছি। দেশে আসার পরে সেটা টাকাই আমাকে দিচ্ছে, কিন্তু আমাদের অরিজিনালি হচ্ছে ডলার ইনকাম হচ্ছে, সেটা আমাদের চ্যানেলে প্রুফ আছে, ইভেন লাইফ টাইমের স্টেটমেন্ট ওটা আছে। তো এই চ্যানেলটা সেক্ষেত্রে আপনার, যে আমাদের, আমাদের আইটি যে ফ্রিল্যান্সিং এর যে সমস্ত খাত বলা আছে, সেখানে এই আচ্ছা চ্যানেল ইউটিউবের কথা উল্লেখ নাই। এই না থাকার কারণে, এটা ষষ্ঠ তফসিল আপনি দেখবেন, এই আইনে আমাদের 10টা তফসিল আছে, তার ষষ্ঠ এর ব্যাখ্যা আপনি পাবেন। আপনার কাছে যদি বইটা থাকে, আর আমার বইটা থাকে, সেখানে আপনি দেখতে পারবেন এই ষষ্ঠ তফসিলে একদম স্পেসিফিক্যালি নামগুলো দেওয়া আছে। ঠিক আছে? আমি আমি যদি সময় থাকতো আপনি সবগুলো পড়ে শোনাতাম। যে আইটি ফ্রিল্যান্সিং সপ্তম ষষ্ঠ তফসিলের 21 নম্বর প্যারায় দেওয়া আছে। আপনি এটা বই দেখে নিন, আজকে 21 নম্বর প্যারায় দেওয়া আছে 2027 সাল পর্যন্ত এটা অব্যাহতি থাকবে। সেখানে আমাদের অনেকগুলো বিষয় বলা আছে স্পেসিফিক্যালি, সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট না হলে আপনি পাবেন না। সেখানে আমার ইউটিউবটা উল্লেখ নাই, আপনি একটু দেখে নিন। আচ্ছা, এটা আমি কোথা থেকে দেখবো? এটা ষষ্ঠ তফসিলের প্যারা নম্বর, কলাম নম্বর 21। এটা কি বই, মানে আপনার কাছ থেকে বই কিনতে হবে, নাকি বই এটা আমি আমার কাছ থেকে কিনুন, ওয়েবসাইটে? অথবা বাজারে যে কোনো বই আছে, আমাদের মূল আইন বা এনবিআর থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। ঠিক আছে? ও আচ্ছা পরিপত্রিতও আচ্ছা। আছে। ষষ্ঠ তফসিলের প্যারা নম্বর 21, এটা আপনি লিখে রাখেন, রেফারেন্স পেয়ে যাবেন। ওকে। আমরা সবার কোশ্চেন মনে হয় নিতে পারবো না, যেহেতু আমাদের টাইম, আমি 1 ঘন্টা চেয়েছিলাম, 1 ঘন্টা 15 মিনিট, 18 মিনিট হয়ে গেছে। এমডি রাসেল সিদ্দিকী হ্যান্ড রাইজ করেছিলেন। তারপর অনেকে চ্যাট বক্সে প্রশ্ন করেছেন, সেগুলো আমি অ্যান্সার দিব। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আমি আপনার পুরাতন স্টুডেন্ট, সবসময় আপনার এই কোর্স থাকি। আচ্ছা, প্রথম হচ্ছে একটা রিকোয়েস্ট, গ্যালাক্সি A20s উনি একটু খালি গায়ে ক্যামেরা অন করেছিলেন, আমি জানি না ওনার কি ধরনের এটা, এটা খুব বিব্রতকর। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে একটা খুব বোকা প্রশ্ন করবো স্যার। আমি হ্যাঁ। একটা অর্গানাইজেশন ফাইন্যান্স ম্যানেজার। তো আমাকে যখন স্যালারি ক্যালকুলেশন করতে হচ্ছে, আমার এবছরের রেট অনুসারে এবছর জুলাই 24 থেকে জুন 25 পর্যন্ত স্যালারি এক বছরেরটা অ্যাজাম্পশন করে ধরে নিতে, যে আমি এই অনুসারে স্যালারি পাবো। তো আমাকে প্রশ্ন করছে আমার কলিগরা যে এটা কোথায় বলা আছে যে আমি এই জুলাই 24 থেকে জুন 25 পর্যন্ত অ্যাজাম্পশন করে এই স্যালারিটা পাবো। এটা এই এক বছরের এ- স্যালারি ধরে। এটা আমাদের সেকশন 86-এ বলা আছে। 86টা হচ্ছে আমাদের ল মাদার। আর এটার ব্যাখ্যা হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্সে, কর্পোরেট ট্যাক্সে এটা কাভার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সেকশন 86টা আপনি পড়বেন, এর সাথে ব্যাখ্যাটা, পরিপত্রে ব্যাখ্যা দেওয়া আছে। আপনাদের 8টা শিডিউল যেটা আছে, এটা আমরা কোর্সে দিয়ে দিব, আমরা আপলোড দিয়ে দিব। আপনি যদি অবশ্যই অ্যাডমিশন নিয়েছেন, দিলে আমাদের গ্রুপে পেয়ে যাবেন, সবগুলো এক্সেল ফরম্যাটেও পেয়ে যাবেন। ওকে। আমাদের কখন তাকে অডিট রিপোর্ট সাবমিশন করতে হবে,
এটা হচ্ছে ঠিকাদার হোক বা অন্য কোনো কোম্পানি হোক, আমাদের সেখানে আইডেন্টি হচ্ছে তিন ধরনের কোম্পানি। একটা হচ্ছে পার্টনারশিপ, প্রোপাইটার এবং লিমিটেড। তার ক্ষেত্রে ডিভিসি কোডের মাধ্যমে অডিট রিপোর্ট করার বিধানটা আমাদের সেকশন 72-তে দেওয়া আছে। এটা আপনি একটু পড়লে বুঝতে পারবেন যে আপনার ওখানে লিমিট দেওয়া আছে, এটা আপনারটা প্রযোজ্য কিনা। ঠিক আছে, কত টাকা আপনার জন্য প্রযোজ্য কিনা, আপনার কোম্পানির ধরনটা এখানে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসছি মূলত। দেখেন, আজকে কিন্তু আমি একটু প্রাথমিক আলোচনা করতে চাচ্ছিলাম, অনেক কিছুই আলোচনা করা যেত আসলে। সময়ের একটা বিষয় আছে, আর রাতও বেশি হয়ে যাচ্ছে, 10টা 20 বেজে যাচ্ছে এটা। তারপর আমি চাচ্ছিলাম যে 1 ঘন্টা শেষ করব, যদি আপনাদের কিছু কোশ্চেন আছে এই জন্য আমি একটু রান করেছি, আর 4-5 মিনিট আমরা থাকবো। এরপরে মুজাম্মল হক ভাই হ্যান্ড রাইজ করে আছেন, আপনার মূল্যবান প্রশ্ন। হ্যালো স্যার, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার ভালো আছেন স্যার? আমি আপনার অনেক পুরনো স্টুডেন্ট স্যার, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একদম পুরাতন মনে হয় স্যার অনেক। স্যার, সরি স্যার। স্যার বুঝতে একটা পারছি, দুটো বিষয়ে চিটাগাং, আমি, জি চিটাগাং স্যার, থেকে। স্যার স্যার, আপনার এই কোর্স পেলে তো না, জয়েন না করে পারেন আর কি। কিছু শিখি আপনার কাছ থেকে বারবার, এই জন্য স্যার। স্যার ধন্যবাদ। একটা বিষয় জানা ছিল প্লিজ, যে হ্যাঁ, একজন ফরেনার সে প্রায় 20 থেকে 25 বছর পর্যন্ত বিদেশে ছিল। তার কোনো হালকা, তার কোনো হিসাব কিতাব কিছু নাই। তার এখন সে হঠাৎ করে তার লাস্ট ইয়ারে তার এফডিআর করার জন্য, সঞ্চয়পত্র করার জন্য তার ইয়া করেছে, ইটিন করেছে, এখন রিটার্ন দিতে আসতেছে। এখন এই ক্ষেত্রে তার তো হোল অ্যামাউন্ট দেখতে প্রায় 40 লাখের উপরে স্যার। তো এই ক্ষেত্রে আমরা সামারি ব্যাংকটা যেটা 40 লাখের আমরা পাঁচ সেভিং দিব, 40 লাখ টাকা পাঁচ সেভিং দিব, এটা কিভাবে দেখাবো প্লিজ? এই জন্য স্যার তার কোনো ডকুমেন্ট নাকি প্লিজ? বিষয়টা হচ্ছে তার তো অবশ্যই ডকুমেন্ট আছে, আপনি বলছেন নাই, কিন্তু বাস্তবতায় তার ডকুমেন্ট আছে। কেন আছে? কারণ হচ্ছে সে বিদেশে ছিল, তার ভিসা আছে, পাসপোর্ট আছে, সে ওখানে যে জব করেছে সেখানে অবশ্যই সে টাকা পেয়েছে, তার রিসিট আছে। সে বাংলাদেশে টাকাটা পাঠিয়েছে কোনো না কোনো ভাবে, এটারও রিসিট আছে। তার এটা যে সেভিংসটা হয়েছে, এটা প্রথমত আমরা দুই ভাবে দেখাতে পারি। এক নম্বর হচ্ছে উইথ ডকুমেন্ট, আর ডকুমেন্ট ছাড়াও আমরা কিছু টাকা লাইফ টাইম সেভিংস দেখাতে পারি, এটা হচ্ছে লজিক্যাল এবং রিজনেবল। তা যেহেতু তার পাস্ট সেভিংসটা যদি অনেক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের রিজনেবল থাকে না, অর্থাৎ তার ইনকাম যদি স্ল্যাব রেট অতিক্রম করে, তাহলে তো সে ট্যাক্স রিটার্ন দিতে বাধ্য ছিল, কিন্তু যেহেতু সে ট্যাক্স রিটার্ন দেয়নি, অর্থাৎ তার ইনকামটা ছিল খুবই নগণ্য, 3 লাখ 3.5 লাখ টাকার নিচে, তাহলে তার 3 লাখ 3.5 লাখ টাকা যদি নিচে তার এরকম ইনকাম হয়, সেই ইনকাম হলে কিন্তু তাকে আমাদের কত টাকা সেভিংস ধরতে পারে, যদি 5 বছর বা 10 বছরে বললেন, তখন ধরলাম আমি 3.5 লাখ টাকা প্রতি বছর ইনকাম করেছেন, সেখানে 50% সে সেভ করেছেন, আর ধরেন আপনার 1.5 লাখ টাকাই প্রতি বছর সেভ করলো, তাহলে 10 বছরে সর্বোচ্চ 15 লাখ টাকা সে সেভ হতে পারে উইদাউট ট্যাক্স পেমেন্ট ছাড়া, এর বেশি হতে পারে না। তো এইভাবে লজিক্যাল ভাবে আমরা আমরা একটা অ্যামাউন্ট দিয়ে থাকি, আর একটা বেসিস অন ডকুমেন্ট, এইভাবে করে চিন্তা করে। স্যার মাহবুব থ্যাংক আলম ইউ স্যার। ভাইয়ের আপনার অ্যান্সারটি হচ্ছে হুম। আরেকটা আমার কোশ্চেন স্যার, আরেকটা হ্যাঁ সরি বলেন। স্যার। আরেকটা হচ্ছে আমার একজন হিন্দু করদাতা, তিনি মারা গেছেন। তার এক ছেলে, এক মেয়ে আছে স্যার। হুম। তার ফাইলের মধ্যে প্রায় দেখা যাচ্ছে যে উনি বেসরকারি চাকরিজীবী ছিল, প্রায় 30 লক্ষ টাকার মতো মানে সেভিংস আছে। সেভিং মানে ক্যাশ টাকা স্যার, প্রপার্টি ছাড়া। তার সঞ্চয়পত্র এফডিআর মিলে প্রায় 30 লাখ টাকার মতো আছে। তো করদাতা তো মারা গেছে, এখন এই ফাইলটাকে কি করব, কিভাবে কি করলে একটু কাইন্ডলি প্লিজ স্যার। করদাতা মারা গেছে, এইটার প্রথম কাজ হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে দিবেন। অ্যাপ্লিকেশন লিখে সাবমিশন করবেন যে করদাতা মৃত্যুবরণ করেছে, এবং ওখানে আমাদের দুইটা ওয়ে আছে। করদাতা মৃত্যুবরণ করলে তার যদি বন্টন হয়ে যায়, তখন যে পর্যন্ত ওই পর্যন্ত তার রিটার্ন ইনকাম দিয়ে তার উত্তরাধিকাররা পরবর্তীতে রিটার্ন দিবে। আর যদি বন্টন না হয়, তাহলে তার ট্যাক্সটা উত্তরাধিকারী বহন করবে, কিন্তু তার নামে ট্যাক্সটা জমা হবে। ঠিক আছে, দুইটা বিষয় আপনি আশা করছেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এরপরে এমডি নজরুল ইসলাম, আমরা আর বেশি কোশ্চেন নিতে পারবো না, আমাদের টাইম একদম বেশি হয়ে যাচ্ছে। দেখি সংক্ষিপ্ত ভাবে একটা দুইটা কোশ্চেন আমরা নিতে পারি। আচ্ছা স্যার, আমাদের এটা তো প্র্যাকটিক্যাল ট্রেনিং অন ট্যাক্স, হুম। রাইট? তো সেই হ্যাঁ, ক্ষেত্রে আমাদের একটু প্র্যাকটিক্যালি ক্লাসগুলো একটু মানে রাখলে তাহলে এটাই প্র্যাকটিক্যালি আমাদের আপনি এক্সপোজ যদি হতে পারবো। কোর্স প্রিভিয়াস করে থাকে, যদি এক্সপিরিয়েন্স থাকে, আমাদের সবটাই প্র্যাকটিক্যাল বেস ক্লাস হয়, একটা দুইটা ক্লাস পরে শুধু আমরা প্র্যাকটিসই করব।
প্র্যাকটিস করতে হলে তো কিছু বেসিক বিষয় নলেজ না থাকলে হয় না। ধরেন ফর্মটা কি, কখন এটা নিতে হবে, সেগুলো আজকে আমরা একটু শেয়ার করতেছি। অর্থাৎ আজকে আর কিন্তু মেইন ক্লাসে ঢুকি নাই, প্র্যাকটিসে এখনো যাই নাই। জি, থ্যাংক ইউ স্যার। আরেকটা হচ্ছে আমাদের সামনে যে টিআরপি যেটা বা টিআরপি হোক বা টিআরপির জন্য টিপি হোক। আপনাকে আলাদা কোর্স করতে হবে না, আমি অ্যাডভান্সই বলে রাখি, এটা করলে আপনার জন্য enough। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তো আমাদের এমনি আমরা তো অ্যাপ্লাই করেছি, কিন্তু এটা কখন পরীক্ষা হতে পারে বা না, টিআরপি এটা হচ্ছে এটা কি এখনো আমাদের কোনো ফাইনাল ডিসিশন হয় নাই। আর যেহেতু একটি নতুন গভর্নমেন্ট আসছে, তাদের ডিসিশন কি হয় সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এটা দিয়ে মামলা চলতেছে, আমাদের হাইকোর্ট ডিভিশনে আছে। এরপরে তাজউদ্দিন ভাই, আমাদের লাস্ট কোশ্চেন, আপনার পরিচয় দিয়ে প্রস্তুতি করুন। আপনার দিয়ে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মাধ্যমে মূলত আজকের আমাদের সেশনটি আমরা শেষ করতে যাচ্ছি। ওকে, ভাই মনে হয় কোশ্চেন করবেন না, তিনি হ্যান্ড অফ করে ফেলছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অনলাইন রিটার্নটা আমরা প্র্যাকটিক্যাল রিটার্নের পরে দেখাই, লাস্টের অংশে দেখাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কোর্সে আজকে জয়েন করার জন্য। এবং আপনাদের যারা অ্যাডমিশন নিয়েছেন, আজকেই হয়তো অ্যাডমিশন লাস্ট ডেট, আপনাদের সিক্রেট গ্রুপ হয়েছে, সেখানে জয়েন করবেন। সেখানে আমরা সকল ডকুমেন্ট গুলো দিয়ে দেব। দেওয়ার পরেই আমাদের নেক্সট ক্লাসের শিডিউলটাও আমরা গ্রুপে দিয়ে দেবো। আমাদের কবে কোন ক্লাস হবে আর টপিক এবং ক্লাস প্ল্যানিংটাও সব আমাদের গ্রুপে দেওয়া থাকবে। হয়তো বা গ্রুপে আমাদের আহ, যারা এডমিশন নিয়েছেন সবাই জয়েন আছেন। আরো যদি বাকি থাকে আজকে আমরা গ্রুপে আমরা অ্যাড করব। এর পরবর্তীতে আমাদের আরো মনে হয় কয়েকটা প্রশ্ন আছে, দেখি। মা বললাম ভাই, আমাদের প্রোপাইটারশিপের ক্ষেত্রে আমাদের অডিটেড রিপোর্টের বাধ্যবাধকতা নেই। সেখানে হিসাব সংরক্ষণের কথা বলা হয়েছে। যদি 3 কোটি টাকার উপরে হয় সেক্ষেত্রে প্রপার অ্যাকাউন্টস রাখতে হবে, কিন্তু ডিভিসির অডিট রিপোর্ট আমাদের প্রয়োজন নাই। আজকেই আমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট, অথবা নেক্সট ক্লাসের আগে আপনি অ্যাডমিশন হতে পারবেন, অর্থাৎ কালকেও থাকবে। আহ, আমাদের এই কোর্সটা তো মনে হয় এখন অফার ফি চলতেছে, যতটুকু জানি অফার মনে হয় 2,500 টাকা আমাদের এখন বর্তমানে চলতেছে। ফিসটা বেশি, কিন্তু এখন সম্ভবত অফার মূল্য চলতেছে আমাদের 2,500 টাকা। এটা হচ্ছে, হ্যাঁ, কোর্স হচ্ছে 2,500 টাকা ফি আমাদের। 10 দিন, 10টি ক্লাস, 2 ঘন্টা করে। একটা লং টাইম আমাদের ক্লাসটি হবে, সপ্তাহে 2 দিন করে। এরকম ভাবে সবকিছু দেওয়া আছে। ডিটেলস জানতে হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, যার মাধ্যমে জয়েন করেছেন, আমি এটা দিয়ে রাখছি, 01852777680, চ্যাট বক্সে দিয়ে রাখলাম। এই নাম্বারটিতে আপনারা জয়েন করবেন বা বিকাশ করবেন, সব আমাদের অফিসিয়ালি এই নাম্বারটা ইউজ করা হয়। আহ, এটা অফিসে আমাদের অ্যাডমিশনের দায়িত্ব আছে রায়হান সাহেব, তার সাথে কন্ট্যাক্ট করলে আপনি ডিটেলস জানতে পারবেন এবং আপনাকে হোয়াটসঅ্যাপে ডিটেলসটা দিয়ে দিবে। আশা করি যে এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের বেসিক একটা ধারণা দিতে পেরেছি, বিশেষ করে কয়েকজনের প্রশ্নের যে অ্যান্সার দিতে পেরেছি সেজন্য আহ, ভালো লাগছে আর কি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হয়তো যারা অ্যাডমিশন নেন নাই তাদের সাথে আহ, পরবর্তী কোনো সেশনে দেখা হবে। আর যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে এবং সেখানে পরিচয় হবে। আর আপনাদের একটা পার্সোনাল যে গ্রুপ হচ্ছে সবার সাথে একটা বন্ডিং হবে, একটা প্রফেশনাল গ্রুপ হবে, এটা আজীবন থাকবে। আপনাদের ওয়েবসাইটে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন আজীবন। সেভাবে সকল ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করেছি। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।